আসসালামু আলাইকুম। আজকের ইন্টিগ্রেশনের লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ক্যালকুলাসের উপর আমি দুটা ক্লাস নেব, আর এই দুটি ক্লাসের মধ্যে তোমাদের লিমিট অন্তরীকরণ এবং ক্যালকুলাসের পুরো এমসিকিউ পার্টটা আমি শেষ করে দিব। সো আমি কিন্তু আমার কথা রাখতে কিন্তু আজকের এই লাইভ ক্লাসে চলে এসেছি। গতকাল কিন্তু আমাদের লিমিট এবং অন্তরীকরণের উপরে ফার্স্ট ক্লাসটা হয়ে গিয়েছে এবং আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা। অনেকগুলো চ্যাপ্টার ছিল, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি ক্যালকুলাসটা নিয়ে হাজির হয়েছি। সো প্রথমেই রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ আজকের ক্লাসে কিন্তু আমরা সর্বোচ্চ উপস্থিতি চাই। ওকে, তো আমি একটু দেখি যে তোমরা কারা কারা আমাদের এই ক্লাসটাতে জয়েন হচ্ছ এবং কোন জায়গা থেকে জয়েন হচ্ছ সেটাতে একটু দেখা দরকার। যারা সালাম দিচ্ছ আমি প্রথমে ওয়ালাইকুম, প্রথমে তোমাদেরকে সালাম দিয়েছিলাম, তো প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। একজন লিখেছে কুয়াকাটা থেকে, মানে অনেক দূর এখান থেকে। সো বোঝা যাচ্ছে যে আসলে বন্দিবাসাতে যারা ক্লাস করে তারা এক একজন অনেক অনেক দূর থেকে ক্লাস করে। যারা বলছে ভাইয়া কেমন আছেন, অবশ্যই অনেক ভালো আছি। সারাদিন ফার্মগেট ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ তোমরা জানো যে আমাদের অলরেডি অফলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো সেখানে আসলে সময় দিতে দিতেই তোমাদের এই লেকচারটা আমি তৈরি করে ফেলেছি এবং এখানে স্লাইডগুলো তৈরি করে ফেলা হয়েছে এবং একটু আগে মাত্র আসা হয়েছে, এসে একটু ফ্রেশ হয়ে লাইভ ক্লাসে চলে এলাম। সো বুঝতে পারতেছো যে অনেক ব্যস্ততার মধ্যেও ভালো থাকা যায়, তো সেভাবে ভালো আছি। একজন লিখেছে রংপুর থেকে। হ্যাঁ, রংপুর খুব একটা দূরে না, কাছাকাছি। ওকে, চট্টগ্রাম, ময়মনসিংহ, বগুড়া, অনেক দূর, অনেক অনেক জায়গা থেকে তোমরা লাইভে চলে এসেছো। তো আবারও বলবো যে তোমরা অবশ্যই খুব দ্রুত, যারা লাইভে আছো খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ আমরা কিন্তু ক্লাসটা যখন শুরু করবো তখন গতকালের ক্লাসের মধ্যে কোনো কথা হবে না। গতকালের ক্লাসে কি কোনো কথা হয়েছে? কোনো কথা হয় নাই। কারণ আমরা চাই যে এই সময়ে তোমাদের সামনে এইচএসসি এক্সাম, এই সময়ে তোমাদের জন্য কোনো একটা সেকেন্ডের জন্য নষ্ট না হয়, এই জন্যই কিন্তু আমরা টাইমটাকে খুব শর্ট করে নিয়ে আমরা কিন্তু এই এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি। তো তোমরা তোমাদের প্রথম কাজটুকু করে ফেলো, যেন যারা ভাবছে যে হয়তো আজকের ক্লাসটা 9:15 হতে পারে, কারণ ভাইয়া তো বলেছে 9টা থেকে 9:15 মধ্যে যে কোনো সময় চলে আসবে। সো আমি কিন্তু 9:15 আগেই চলে এসেছি, 9:08 চলে আসছি। একজন লিখছে ঢাকা, ঢাকা তো ঢাকার মধ্যে আমি ক্লাস নিচ্ছি। সো খুব একটা দূরে না। কুমিল্লা, চট্টগ্রাম, অনেক অনেকজন তোমরা অনেক জায়গা থেকে লিখতেছো, তবে আমি দেখতেছি না কাউকে। আমি এখনও লক্ষ্য করতেছি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না, তোমরা শুধুমাত্র বলে যাচ্ছ যে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। এই টপিকস বাদ তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমি একটু দেখি যে তোমরা কারা কারা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, দেখি কারা কারা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ আর কারা কারা দিচ্ছ না। ওকে, আমি দেখতেছি হ্যাঁ, তা তোমরা অলরেডি মেনশন দেওয়া শুরু করে দিয়েছো। বিশ্বাস করবো না, আজকের ইন্টিগ্রেশনের ক্লাসটাতে তোমাদের বোর্ডে আসা সকল এমসিকিউ তো সমাধান করা হবে এবং সেই এমসিকিউগুলোকে তোমরা কীভাবে একদম মানে ইজি ওয়েতে একদম খুব সুন্দরভাবে তোমরা কীভাবে চিন্তা করতে পারো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। কারণ আমি লক্ষ্য করেছিলাম যে ক্যালকুলাসের মধ্যে লিমিট অন্তরীকরণ মোটামুটি পারে যায়, কিন্তু ইন্টিগ্রেশনে এসে বলে ভাই বিশাল বড় বড় ম্যাথ, এই ম্যাথগুলো তো পরীক্ষাতে আসবে, এগুলো তো আমি পারবো না। প্রথম কথা হচ্ছে ভাইয়া, বোর্ডে কোন ম্যাথগুলো আসে এমসিকিউতে আমাদের তাকে সেটা জানতে হবে। প্রথম আমাদের জানতে হবে যে বোর্ডে কোন এমসিকিউগুলো আসে এবং সেই এমসিকিউগুলোর আসলে কোনো শর্টকাট রুলস আছে কিনা। সো এই দুটা নিয়ে আজকে আলোচনা করবো যে বোর্ডে আসলে কোন কোন ম্যাথগুলো আসে, বোর্ডে কি বড় বড় ম্যাথ আসে নাকি আসলে 1-2 লাইনে যেগুলো সমাধান করা যায় সেগুলো আসে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি এবং সেগুলো যে শর্টকাট আছে সেই শর্টকাটগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, তো আমরা এখনই আমাদের ক্লাসে চলে যাব। এক মিনিট সময় নেব, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসে চলে যাব। তো আমি জাস্ট ফোনের মধ্যে যে কাজটা করতে সেটা হচ্ছে যে শেয়ার করতেছি নিজে নিজেই। তো তোমরা কেন শেয়ার করছো না আমি কেন বুঝতেছি না আসলে কী জন্য। আর আজকে যেহেতু আমাদের ক্যালকুলাসের দ্বিতীয় পর্ব শেষ, তার মানে আমাদের পুরো ক্যালকুলাস যেহেতু শেষ হয়ে যাবে। সো গতকাল এবং আজকের ক্লাসটা করার পর এবং গতকালের ক্লাসটা করার পর তোমাদের অনুভূতি কী এবং তোমরা কতটুকু উপকৃত হয়েছো সেটা অবশ্যই কিন্তু বন্দি পাঠশালাতে তোমরা শেয়ার করতে ভুলবে না। আবারও বলে দিচ্ছি, এখন প্রথমে যতজন আছো তোমরা শেষ পর্যন্ত যারা থাকবা অবশ্যই গতকাল এবং আজকের ক্লাসে রিভিউ দিবে, কারণ 2 দিনে কিন্তু আমরা ক্যালকুলাসটা শেষ করে ফেলতেছি। ওকে, তো আমরা সময় নিব না,
আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দেব। তো প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে। তো ইন্টিগ্রেশনের যে ফার্স্ট যে আমাদের প্রশ্নটা, আমরা আগে ফার্স্ট প্রশ্নটা নিয়ে আগে কথাবার্তা বলবো। তো আমরা স্ক্রিনে প্রথম যে প্রশ্নটা সেটা দেখতেছি যে e⁻⁷x dx এর মানটা কত। তো আগে আমি তোমাদেরকে প্রশ্ন তো দিব না, অপশন দিব না, আচ্ছা অপশন একবারে চলে আসছে। তো আমরা কখনো আগে এটার অ্যান্সারে দেবো না, আমরা আগে পুরো বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যদি তোমাকে বলি ভাইয়া বলো তো যে e⁻x এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, e⁻x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা সবাই বলো ভাই e⁻x প্লাস সি হচ্ছে আমাদের সমাকলনীয় ধ্রুবক। তো এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডে এসে 2017 সালে। তো আমরা জানি e⁻x এর ইন্টিগ্রেশনের ফর্মুলার সূত্র হচ্ছে e⁻x। ওকে, এখন আমরা এই ম্যাথটাকে কিন্তু এটার সাথে কম্পেয়ার করতে পারি, তবে অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো একটা -7 দেখা যাচ্ছে, সো এই জিনিসটাকে আমরা কীভাবে চিন্তা করব। আমি এখানে ছোট্ট একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে আমরা এখানে বললাম যে e⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x। তো এখানে x এর সহগটা কত বলতো ভাই? x এর সহগটা হচ্ছে আমার 1, আমি 1 বলতে পারি, হ্যাঁ ভাই এখানে x এর সহগ হচ্ছে 1। সো এখানে একটা 1 আছে, আমি কিন্তু নিচে একটা 1 বলতে পারি, তাই না? তার মানে ব্যাপারটা ঠিক এরকম যে আমাদের এখানে x এর সহগটা যা থাকবে সেই x এর সহগ দিয়ে আমরা এখানে ডিরেক্ট ভাগ করে দিব। অর্থাৎ এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে একদম সূত্রের মতন দেখতে, তবে x এর জায়গায় x না থেকে x এর জায়গায় যে কোনো একটা রাশি থাকতে পারে বা যে কোনো একটা সহগ থাকতে পারে x এর সাথে গুণ অবস্থায়। সো আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে সেটাকে সেভাবে রাখবো, শুধুমাত্র x এর সহগটা দিয়ে ভাগ করে দিব। এরকম টাইপের অনেকগুলো ম্যাথ আছে এখানে, আমি এখানে নর্মালি বললাম যে সূত্রের মতন দেখতে হবে, আর x এর সাথে যে সহগ আগে থাকবে সেই সহগটাকে আমরা ভাগ করে দিয়ে অ্যান্সারটা বের করে ফেলবো। সো প্রথমে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটাকে আমরা e⁻x এর সাথে কম্পেয়ার করতে পারি। সো প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের e⁻⁻7x dx। সো প্রথম কথা হচ্ছে যদি এটাকে আমরা x চিন্তা করতাম তাহলে e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x এ হবে। সো আমি এটাকে বলবো e⁻x যা আছে তাই লিখলাম, কিন্তু প্লাস সিতে দিলাম। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে x এর সহগটা কত? ভাই এখানে x এর সহগটা হচ্ছে -7। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা -7 দিয়ে ভাগ করে দিব। সো -1/7 e⁻⁷x প্লাস হচ্ছে c। সো এরকম যেখানে আছে সেটাকে আমরা কি বলতো সঠিক অ্যান্সার বলবো। সো অনেকে ভুল করে এটাকে অ্যান্সার দেখাতে পারো, কারণ দেখো তোমার মধ্যে একটা কনফিউশনে ক্রিয়েট করে ফেলছে যে আচ্ছা -7টা ভাগ হবে নাকি -7টা গুণ হবে। সো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কিন্তু সেটাকে গুণ আকারে লিখতাম, বাট এখানে কিন্তু আমরা সেটাকে কী করবো ভাগ আকারে লিখবো। সো ছোট্ট একটা জিনিস যে আমাদের সূত্রের সাথে মিল থাকবে, কিন্তু এখানে x এর জায়গায় অন্য কেউ একজন থাকবে, সো আমরা সেখানে x এর সহগ দিয়ে ভাগ করে দেবো। সো জাস্ট নর্মালি আমি তোমাকে একটা ম্যাথ বলে দিলাম যে x এর জায়গায় x না থাকে, x এর জায়গায় সহগ থাকবে, সেই সহগ দিয়ে ভাগ করে দেবো। সো একটা ম্যাথ করলে তার হবে না, এরকম আরও কোন কোন বোর্ডে এসেছে চলো সেগুলো আগে দেখি। আর মনে রাখবা যে আমি তোমাকে যে টাইপটা বুঝাবো, আমি একটা কাজ করি, আমি নিজে একটু জুম আউট করে দিই, কারণ এটা একটু বেশি জুমিং হয়ে গেছে। ওকে, আমি একটু জুম আউট করে দিলাম, দেখি এবার ঠিক আছে কিনা। আচ্ছা, একজন লিখছে ইন্নালিল্লাহ দেরি হয়ে গেল। ভাই খুব একটা বেশি দেরি হয় নাই, এটা নিয়ে একদমই চিন্তা করো না, খুব একটা বেশি দেরি হয় নাই। ওকে, তো এবার আমি মোটামুটি আমার পারফেক্ট একটা ফ্রেম পেয়ে গেছি যে আমার বোর্ডটার জন্য আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। ওকে, তো এটা আমাদের শেষ 1 নম্বর ম্যাথটা। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে আসছি। তো যারা লেট করেছে তারা খুব একটা বেশি লেট করো নাই। সো 2 নম্বর ম্যাথটা একদম পানির মতো সহজ। কীরকম পানির মতো সহজ? যে ভাইয়া জাস্ট আমাকে বলেছে যে sin x কে ইন্টিগ্রেশন করতে হবে। কাকে ইন্টিগ্রেশন করতে হবে? sin x কে। তো আমরা এই যে লিমিটটা যে দেওয়া আছে লোয়ার লিমিট আর আপার লিমিট, আমরা কেউ লিমিট দেখে কখনোই ভয় পাবো না, কারণ ভাইয়া লিমিটটাকে তুমি পরে চিন্তা করবা, তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে sin x কে। সো আমাকে বলো তো এটা একটা ফর্মুলা কিনা? হ্যাঁ ভাই এটা একটা ফর্মুলা। তাহলে আমরা ডিরেক্ট লিখলাম যে আমার sin x কে ইন্টিগ্রেশন করলে আমি পাই হচ্ছে -cos x। সো যখন আমার লিমিট থাকবে লোয়ার লিমিট আপার লিমিট, আমি কখনো প্লাস সি লিখবো না, কারণ প্লাস সি অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যাবে একটু পরে। সো আমার লোয়ার লিমিট আছে কত? 0, আপার লিমিট কত? π/2। সো আমি আবারও বলবো যে আমার লিমিট দেখে আমি কখনোই ভয় পাবো না, তখন লিমিটটাকে কেটে দিব, যে লিমিট নাই। লিমিট না থাকলে দেখতে একটু সহজ মনে হয়। তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে হবে -cos x, আমি সেটা লিখে ফেলেছি, এবং আমি উপরে লিখছি π/2, নিচে লিখছি 0 লিখছি। ওকে, তাহলে এখন আমরা আগে x এর জায়গায় মনে রাখবো যে আমাদের যে আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে। সো প্রথমে আমি x এর জায়গায় আপার লিমিট বসাবো এবং পরবর্তীতে আমি লোয়ার লিমিটটা বসাবো, ঠিক আছে? প্রথমে আমি কি করবো? আপার লিমিট বসাবো, পরে আমি কি করবো? লোয়ার লিমিট বসাবো।
ওকে, তো দেখো আমি যদি এখানে এক্সের জায়গায় আপার লিমিট বসাই তাহলে মাইনাস কজ π/2 মাইনাসে মাইনাসে প্লাস। মনে রাখবা যে আমরা যখন আপার লিমিট বসাবো দেন যখন লোয়ার লিমিট বসাতে যাবো তখন কিন্তু একটা কী বলতো মাইনাস চলে আসবে, তাহলে এই মাইনাস হলে প্লাস, কজ হচ্ছে 0। এখন তোমরা আমাকে বলো যে আসলে কজ 90 ডিগ্রির মান কত? কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর কজ 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার পাচ্ছি কত বলতো? 1। সো নর্মালি বলতেছি যে এক্সের জায়গায় π/2 বসাবা, তারপর একটা মাইনাস আসবে এখানে, দেন আরেকটা মাইনাস, সেই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, দেন কজ 0 ডিগ্রি। তারপর তুমি এখন কজ π/2 এর মান যদি তুমি বলো আমি জানি না, সো তোমাকে ক্লাস 9-10-এ ভর্তি করে দিব। আর তুমি যদি বলো যে ভাই জানি, তাতে ওয়েলকাম, সেটা হচ্ছে 0 0 + 1 1। সি, যারা -1 বলেছো ধন্যবাদ, অ্যান্সার হবে সি। ওকে, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। সো পরবর্তী ম্যাথটা দেখতে একটু কঠিন মনে হতেই পারে, তবে আমার কাছে ম্যাথটা খুবই সহজ। এখানে কোনো লোয়ার লিমিট আপার লিমিট কিচ্ছু দেওয়া নাই, বাট দেখতে অনেক কঠিন। সো আমি তোমাকে প্রথমেই বলবো ভাইয়া একটু আমাকে বলো তো সাইন এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কী পাবো? তাহলে ভাইয়া cos x - cos x + c পাবেন। গুড, -cos x + c পাবো। এখন কথা হচ্ছে যদি আমি কখনো সাইন টুয়াইজ এক্স দিতাম, কী দিতাম? সাইন টুয়াইজ এক্সকে ইন্টিগ্রেশন করো, তখন তুমি কী করতা? তখন তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করবা যে আমার তো এটা এইভাবে ছিল, তাহলে আমাকে বলবো ভাইয়া কি সাইন 2x-কে ইন্টিগ্রেশন করতে হবে, সাইন 2x-কে ইন্টিগ্রেশন করতে হবে। তখন তুমি বলবা হচ্ছে -cos 2x, যা আছে তাই বলবা। কিন্তু ভাইয়া এখানে তো এক্সের শখ কত ছিল বলতো? 1 ছিল, এই জন্য আমি এখানে 1 দিয়ে ভাগ করছি, রেজাল্ট সেম আসছে। কিন্তু এখানে আমার এক্সের শখ কত? 2, তার মানে আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের রেজাল্ট থাকবে। তার মানে দেখো এক্সের জায়গায় এক্স না থেকে অন্য কিছু একটা থাকবে, 2x 3x 4x এরকম কিছু একটা থাকতে পারে। সো আমি সেখানে এক্সের শখ দিয়ে ভাগ করে দিব। সো এখানে আমাকে তারা যে ম্যাথটা বলেছে সেটা কি দেখো সাইন, এখানে এক্সের জায়গায় তারা এরকম কিছু একটা দিয়েছে, দিয়ে বলছে এখানে তোমাকে এটাকে ইন্টিগ্রেশন করে রেজাল্টটা কী আসবে, f(x) বলতে আসলে রেজাল্টটা, আর প্লাস সি তারা দিয়ে দিয়েছে। ওকে, তা আমি অঙ্কটা একটু তুলি। সাইন 5 - x/10 dx। ওকে, তো এটা নিচে আমি একটু দাগ দিয়ে দিলাম। তার মানে কী হয়ে গেল? সাইন এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে কী হবে? -cos x, -cos x মানে পুরোটা লিখবা 5 - x/10 প্লাস কত? সি, প্লাস সি আমাকে দিয়ে দেওয়াই আছে। ওকে, তো এখন আমি বলেছিলাম যে এক্সের সহগ দিয়ে আমরা ভাগ করবো। তো ভাই বলো তো এখানে এক্সের সহগটা কত? ভাই এখানে এক্সের সহগ হচ্ছে কিন্তু -1/10। তুমি একটু নর্মালি একটু চিন্তা করো, এখানে এক্সের সহগ কিন্তু কত? 5 কিন্তু আসবে না, এখানে এক্সের সহগ হচ্ছে -1/10। আমরা যেহেতু এটা ডিরেক্ট করার চেষ্টা করছি অঙ্কগুলো, তাহলে -1/10, তার মানে এখানে তুমি -1/10 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে এখন তুমি বলো মাইনাসে মাইনাসে কি কেটে দিবা, আর 10 উপরে উঠে যাবে, তাহলে কী হচ্ছে বলো তো? 10 cos 5 - x/10 প্লাস কত? সি। এখন তুমি দেখো যে এটার সাথে আমাদের কোন অ্যান্সারটা মিলছে। মাইনাসে মাইনাসে কাটা, 10 cos 5 - x/10 প্লাস সি। সো দেখো অঙ্কটা দিতে কিন্তু বহুত বড় মনে হচ্ছে, কিন্তু আমরা যে নর্মালি জিনিসটা শিখেছিলাম যে সূত্রের সাথে মিল থাকবে, খালি এক্সের জায়গায় অন্য কেউ একজন থাকবে, তো সেটাই তারা কিন্তু এখানে চালাকি করেছে। ওকে, প্রত্যেকে যারা অ্যান্সার ডি বলেছো তুমি অনেক বড় ভুল করেছো। কারণটা হচ্ছে দেখো যে 1/1/10, হ্যাঁ 1/10 না, এটা কিন্তু তার উপর একটা 1 আছে, 1/1/10, তার মানে অ্যাকচুয়ালি 10 উপরে চলে যাবে। এই জিনিসটা আমি বারবারই বলি, আর তোমরা বারবারই ভুল করবা। তার জন্য দেখো বোর্ড কিন্তু খুব সুন্দর একটা অপশন দিয়ে রেখেছে, কারণ তারা জানে, তারা খুব ভালো মতো করে জানে যে স্টুডেন্টরা কোন জায়গাতে ভুল করতে পারে। যেই জায়গাতে ভুল করতে পারে ঠিক তারা সেই জায়গাতে একটু সমস্যা করে রাখে। আচ্ছা, একটি বিভাগ থেকে দুটি করে, একটি বিভাগ থেকে দুটি প্রশ্ন দেওয়া যাবে নাকি প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে? এটা অ্যাকচুয়ালি আমি শিওর বলতে পারবো না, তবে তোমার প্রশ্নের উপরে লিখে দেওয়া থাকবে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এটা সাধারণত সবসময় লেখা থাকে যে যতগুলো বিভাগ থাকে লিখে দেওয়া থাকে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। সো তুমি ইচ্ছা করলে এক বিভাগ থেকে মনে হয় না 2টা দিতে পারবা, তোমাকে 2 বিভাগ থেকে অ্যান্সার করতে হবে। কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদেরও একই রকমই বলেছিল যে বিভাগ থেকে একটা ন্যূনতম একটা করে পরীক্ষা দিতে তোমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। ওকে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। তো পরবর্তী ম্যাথটা দেখতে হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে যে ভাই এটা আবার কী জিনিস দেওয়া আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যদি ইন্টিগ্রেশনে যদি ফর্মুলাগুলো না জানি তখন আমাদের কাছে এই জিনিসগুলো একটু কঠিন মনে হতেই পারে। সো যদি আমরা এই জিনিসটা জানি যে 1/1 + x² কে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে c, অর্থাৎ 1/1 + x² এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে কি বলতো? tan ইনভার্স x প্লাস হচ্ছে c। এটা আমাদের ফর্মুলা একটা। তো
এখানে ওয়ানের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এটা আমার দেখার বিষয় না। সো তারা আমাকে যে প্রশ্নটা দিয়েছে আমি যদি সেই প্রশ্নটা লিখি তাহলে আমি 3টাকে বাইরে দিয়ে দিলাম, তাহলে আমার থাকলো হচ্ছে 1/1 প্লাস এখানে ডিএক্স হবে x² dx। এটা আমাকে তারা দিয়েছে, কারণ 3টা তারা ভেতরে দিয়েছে, আমি জোর করে বাইরে দিছি। ভাইয়া লিমিট লেখেন না কেন? কারণ লিমিট লিখে তোমরা ভয় পাবে, যেন আমি আগে লিমিটটা লিখলাম না। তাহলে এখন বলো তো এই জিনিসটা মানে কি লেখা যায়? ভাই এই জিনিসটা মানে লেখা যায় হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে c। তো 3 আছে, 3 দিয়ে দিলাম। এখন আমি কি করব দেখো, যে এই জিনিসটাকে আমি জাস্ট এই প্রশ্নকে আমি এইভাবে লিখলাম জাস্ট। ওকে, তো এখন তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। আর লোয়ার লিমিট আর আপার লিমিটে তুমি লিখে ফেলো। লোয়ার লিমিট কত আছে? 0 থেকে 1, 0 থেকে 1। ওকে, তো এখন তুমি এখানে 1 বসাবে, একবার 0 বসাবা। তাহলে তুমি এখানে যদি 1 বসাও, এটা টোটালি বাদ হয়ে যাচ্ছে। আর 1 বসালে কত? π/4, কারণ tan ইনভার্স 1 মানে π/4, কারণ আমাদের 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়ে থাকে। তাহলে 3 π/4। সো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার অঙ্কের অ্যান্সার। এখন তুমি দেখো 3 π/4 কোন জায়গাতে আছে? 3 π/4 হচ্ছে আমার এতে আছে। আচ্ছা, এবার যদি এইচএসসি বিভাগ না থাকে তাহলে তো নাই, ঠিক আছে? তাহলে বিভাগ না থাকলে তোমরা যে কোনো দুটো অ্যান্সার দেবো। তাহলে তুমি যখন বিভাগে কথা বলবো আমি তখন বিভাগে নিয়ে তোমাকে কথা বলবোই। আর যেহেতু তোমার ম্যাথে কোনো বিভাগে থাকবে না, তো তুমি যে কোনো একটা যে কোনো দুটা প্রশ্ন উত্তর দিলে তোমার হয়ে গেল। ওকে, তো প্রত্যেকে অ্যান্সার এ দিচ্ছ। সো আমি বুঝে ফেলতে পারলাম যে অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে আসলে এটা কোথায় থেকে এসেছে। ওকে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথ যারা গতকালে ক্লাসটা করেছিলে সেখানে আমি বলেছিলাম যে আমরা 1 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে আমরা লিখবো কি π/180। তার মানে x ডিগ্রি মানে কি লেখা যায়? πx/180, এটা আমরা লিখতে পারি। ওকে, সো আমাকে তারা যেটা দিয়েছে আমি সেটাকে এইভাবে লিখতে পারি যে x ডিগ্রি মানে কি π/180 রেডিয়ান, তাই না? এটা আমি লিখতে পারি, কারণ এটা আমি গতকালে বলেছিলাম যে x ডিগ্রি মানে এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে x ডিগ্রি মানে কি πx/180। তো এখন তুমি নর্মালি চিন্তা করো যে এটা আসলে কোন সূত্রের সাথে মিলানো যায়। এটা হলো সাইন এক্স, এই ইন্টিগ্রেশনের ফর্মুলার সাথে মিলানো যায়। তাহলে সাইন এক্স মানে আমরা কি লিখতে পারি? সাইন এক্স মানে আমরা লিখতে পারি কি কজ এক্স। এক্স মানে কত? πx/180 ডিগ্রি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে এক্সের সহগ দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি এক্সের সহগ দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? প্লাস হলো সি। তাহলে এখন এই π/180 উপরে একটা 1 আসছে, তার মানে 1/π/180 মানে π/180 উপরে উঠে যাবে। তার মানে হচ্ছে -180 হচ্ছে পাই কস এক্স ডিগ্রি প্লাস সি। আমরা ভাই আপনি এক্স ডিগ্রি কোথায় পাইলেন? কারণ দেখো এই জিনিসটা মানে আমি তো এটা লিখতে পারি, বাট এই জিনিসটা মানে কি আমি এক্স ডিগ্রি লিখতে পারি না? হ্যাঁ পারি, তো এই যে এক্স ডিগ্রি লিখে ফেলাম। তার মানে এখন তুমি দেখো যে কোনটা মিলে গেছে, -180/পাই কজ এক্স ডিগ্রি, এই যে এটা। তার মানে দেখো যে অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে যে আসলে এক্স ডিগ্রিকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, কিন্তু আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা দিয়ে কিন্তু দেখো কঠিন ম্যাথও কিন্তু আমরা সলভ করে ফেলতে পারতেছি, যেটা আমাদের ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। ওকে, তোমরা অনেকে দেখতেছে সি অ্যান্সার বলে যাচ্ছ। তো আমি মনে করতে পারি যে তোমরা অবশ্যই প্রতিটা জিনিস বা প্রতিটা টপিক খুব ভালো মতো করে বুঝতে পারতেছ। ওকে, আমাদের পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। তো পরবর্তী ম্যাথটা যে কঠিন তা না, পরবর্তী ম্যাথটা একদমই সহজ। সেটা হচ্ছে e⁻x করেছিলাম না, সেটা দিয়ে করতে হবে। তো আমি এটা করাবো না। e⁵x + 3 ডিভাইড বাই হচ্ছে 5। দেন তোমরা এখানে কষ্ট করে লিমিটটা বসাবা, লিমিটটা বসানোর পর যা আসবে সেটা অ্যান্সার। বা এটা কী করলেন? বা এটা e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x এ হয়, কিন্তু ভাই x এর সহগ হচ্ছে 5, তাহলে 5 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে লিমিটটা বসাবা, লোয়ার লিমিট আপার লিমিট বসানোর পরে যা আসবে সেটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তাই অ্যান্সার এইটাই আসবে। হ্যাঁ, সো এই অঙ্কটা করার দরকার নেই। একজন হচ্ছে ভাইয়া প্লাস সি তো নয়, যদি প্লাস সি না থাকে তাহলে এটা মিস্টেক। হ্যাঁ, এটা নিয়ে তোমার ভয় পাওয়া দরকার নেই, এখানে প্লাস সি না, এটা মিস্টেক হয়েছে আমাদেরই। তো এটা নিয়ে প্যারা খাও না। হ্যাঁ, বাট পরীক্ষাতে তারা ঠিকঠাক মতো প্লাস সি দিয়ে দেবে। ওকে, এটা নিজ দায়িত্বে করলে এই অ্যান্সারটাই আসবে। হ্যাঁ, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট লাগে আমার কাছে, কারণ এটা অনেকে ভুল করে যে আচ্ছা এটা কি করব না করব। তো ভাইয়া আমরা একটু আগে এরকম e⁻ দিয়ে আমরা প্রায় 2টা ম্যাথ করে এসেছি।
সো যা দেওয়া আছে আমি লিমিটটা ছাড়া লিখলাম, আমি তোমাকে এটা দিচ্ছি। সো তুমি নর্মালি চিন্তা করো যে এটা হচ্ছে আমার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সে লিখো। কিন্তু এখানে এক্সের সহগ কত হবে, -1, তাহলে -1 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার -x। হ্যাঁ, এখন তুমি এখানে কী করবে, লিমিটটা বসা দাও 0 থেকে 1, এখন তুমি এখানে 0 থেকে 1 লিমিটটা বসা দাও, বসা দেওয়ার পর তুমি দেখো যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী আসতেছে, যা আসবে সেটা তুমি অ্যান্সারটা বের করে ফেলবা। তো তুমি দেখো তো এখান থেকে আসলে অ্যান্সারটা কত আসতেছে, একবার 1 বসাবা, একবার 0 বসাবা, দেখো অ্যান্সার কী আসে। দেখি তোমরা কে কি অ্যান্সার দিচ্ছ। প্রত্যেকে অ্যান্সার ডি জানাচ্ছ, তো যারা তোমরা অ্যান্সার ডি জানাচ্ছ আমার মনে হচ্ছে যে সেটাই বুঝি সঠিক অ্যান্সার। হ্যাঁ, সেটাই সঠিক অ্যান্সার। ওকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে হলো ডি। বাহ, তোমাদের ক্লাস নিতে ভালো লাগতেছে, কারণ তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সারটাই দিচ্ছ। সো আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত কোনো অঙ্ক পরীক্ষাতে আসলে চোখ বন্ধ করে পড়ে ফেলতে পারবা। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তোমার একটা ফর্মুলা, তো এই ফর্মুলা দিয়ে আমরা আসলে অনেকগুলো অঙ্ক করতে পারবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলাটাই যশোর বোর্ড 2017 সালে এসেছিল। সো ফর্মুলাটা আসলে কীরকম আমি তোমাকে একটু বোর্ডে দেখাই। সো নিচে একটা ফাংশন আছে, উপরে একটা ফাংশন আছে। হ্যাঁ, তো নিচে একটা মেইন ফাংশন, উপরে হচ্ছে ওই মেইন ফাংশনে তার ডিফারেন্সিয়েশনের ফাংশনের উপরে থাকবে। তার মানে মনে রাখবা করতেছি ইন্টিগ্রেশন, কিন্তু ভেতরে কার্যক্রম কী বলতো, ডিফারেন্সিয়েশনের কার্যক্রম। সো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন থাকলে এইসব অঙ্কের অ্যান্সারটা কী হবে দেখি। এইসব অঙ্কের অ্যান্সারটা আমাদের দিচ্ছে যে ln মানে লন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। সো এই জিনিসটাকে আমরা একটু মনে রাখবো, কারণ এটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো ম্যাথ করতে হবে। সো আবার বলবো, নিচে একটা ফাংশন থাকবে, উপরে হচ্ছে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফাংশনে থাকবে। যদি কখনো এরকম থাকে তার অ্যান্সার হচ্ছে এটাই ফিক্সড, লন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, এটা আমাদের একদম ফিক্সড করা থাকবে। সো আমি মনে করবো যে তোমরা এই ফর্মুলাটা অবশ্যই একদম স্টার চিহ্ন দিয়ে রাখবা, কারণ এটা দিয়ে আসলে প্রচুর ম্যাথ বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে, এবং মজার ব্যাপার হচ্ছে দেখো এটাই তোমাকে যশোর বোর্ডে দিয়ে দিয়েছিল। সো এরকম টাইপের সূত্র কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসবে, আর এই এমসিকিউ যদি তোমরা পরীক্ষাতে না পারো তখন কিন্তু আফসোস করতে হবে। ওকে, তো অনেকে অ্যান্সার ডি বলে যাচ্ছ, গুড, এটা অ্যান্সার হচ্ছে ডি হবে। তোমরা হয়তো জানো না যে তোমার ইয়াসিন ভাইয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের এইচএসসি পুরো এক্সামের সময় বন্দি বাসায় তোমাদের সাথেই থাকবে। হ্যাঁ, এখনও তোমাদের বাকি ভাইয়াদের বললে হয়তো তারা এটাই মনে করবে যে হ্যাঁ তোমাদের সাথে পুরো এইচএসসির সময় আমরা থাকবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রতিটা এক্সামের আগেই আমরা তোমাদের একটু সময়ের জন্য হলে লাইভে আসবো, যে সাবজেক্টে ক্লাস হবে। যেমন আজকে ম্যাথ ক্লাস হওয়ার পরে ম্যাথ ক্লাস আর হবে না, এরপর কালকে থেকে ফিজিক্স ক্লাস শুরু হবে, এবং তোমাদের সর্বাত্মকভাবে হেল্প করবে তোমাদের ইয়াসিন ভাইয়া ফিজিক্সের ক্লাস নিয়ে। যার যে সমস্যা সেগুলো নিয়ে আগামীকাল থেকে আমাদের ফিজিক্স ক্লাস শুরু হবে। ফিজিক্সের পরে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর তারপরে ক্লাস শুরু হবে, দেন তোমাদের যে সাবজেক্ট সেটা হবে। অর্থাৎ আমরা ফিজিক্সের পর বুঝি কেমিস্ট্রি, তারপর বুঝি তোমাদের ম্যাথ বা বায়োলজি আছে। তো আমরা চেষ্টা করব যে তোমাদেরকে ঠিক সেভাবেই গাইড করা, যে পরীক্ষা তোমাদের যখন হবে সেই পরীক্ষার আগে আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আমরা একটু লাইভে চলে আসবো। তো তোমরা কিন্তু প্রত্যেকে লাইভে থাকবে, কারণ আগামীকাল কিন্তু তোমাদের ইয়াসিন ভাইয়ার আগামীকাল থেকে তোমাদের ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে। এরপর তোমার ডে বাই ডে তোমাদের বাকি ক্লাসগুলো হতে থাকবে, এবং সেটা এক্সামের রুটিন অনুযায়ী। সো মনে রাখবা যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2021 ব্যাচের এইচএসসি পরীক্ষা দিয়ে পুরোপুরি বন্দি পাঠশালাকে সবসময় পাশে থাকবা, পাশে পাবা সবসময়ের জন্য। সো শুধু তুমি না, তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য পাশে থাকতে পারে, তো তাদেরকে তুমি অবশ্যই জানাবা, কারণ এইচএসসি পরীক্ষার সময়টা যেহেতু অনেক একটা তোমাদের জন্য কী বলবো ক্রুশিয়াল টাইম। তো এই সময়ে তুমি কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে জানাবা, যেন তারা আমাদের মাধ্যমে একটু হলেও উপকৃত হয়। আর বন্দি পাঠশালায় ক্লাস করা মানে তুমি উপকৃত বা মানে তুমি একটু হলেও উপকৃত হবে না, এরকম কিন্তু কখনোই হয় না। কারণ আমরা শুধুমাত্র এখানে এমনভাবে তোমাদেরকে পড়াই তোমরা যেন অনেক কিছু শিখতে পারো। ওকে, তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো আমরা কিন্তু এই সূত্রটা একটু মাথায় রাখবো, যে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো। ওকে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো আমরা অপশন দেখে বুঝতেছি এখানে লন টাইপের কোনো কিছু একটা দেওয়া আছে। তো আসলে কাহিনিটা কি, চলো একটু দেখে আসি।
আমাদের এখানে যে ম্যাথটা দেওয়া আছে তো সেখানে আমরা লিমিটটা লিখবো না, আগে আমার যে ম্যাথ দেওয়া আছে আমি সেটা একটু লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তো আমরা লক্ষ্য করতেছি যে আমাদের নিচে একটা ফাংশন আছে, উপরে একটা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে। তো এখন বুঝতেছি না আসলে কি করা যায়। সো হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলে, আচ্ছা যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, কি করি, ডিডিএক্স করি, মানে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আসলে কি করতেছে একটু দেখি তো। আচ্ছা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর -1 থাকে ধ্রুবক মানে করে 0। তো আমার এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা আমার উপরে থাকা লাগবে, যদি থাকে তাহলে আমি আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় এক্স স্কোয়ার করলে হয় 2, আর -1 করলে হয় 0, তার মানে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, বাট আমার উপরে আছে কত, x। সো আমি পরবর্তী লাইনে গিয়ে একটু জোর করে এখানে 2 দিয়ে দিলাম। তো তখন তোমার চিন্তা হয়ে যায় ভাই 2 কোথা থেকে পাইলেন। তো যেহেতু আমি 2 এক্সট্রা নিয়ে আসছি তার মানে আমি একটা হাফ দিয়ে ভাগ করে দেবো, তার মানে কাটাকাটি হয়ে যাচ্ছে। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 1। সো আমার ডিফারেন্সিয়েট করার পরে যদি কখনো কোনো সহগ আমার শর্ট পড়ে আমি কিন্তু অবশ্যই সেটা এখানে দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে গুণ করা মানে এখানে অ্যাকচুয়ালি কি ভাগ করে দিতে হবে, কাটাকাটি করলে আবার আগেরটা। ওকে, তো আমার দেখো নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন কি আছে ভাইয়া, উপরে আছে। তো আমি কিন্তু বলতে পারি যে আমার নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন উপরে থাকলে আমার প্রশ্নের বা আমার যে অ্যান্সারটা সেটা কী হয় বলতো, লন এফ অফ এক্স প্লাস সি হয়। ওকে, তাহলে আমি বলবো হচ্ছে ln এফ অফ এক্স মানে হচ্ছে নিচের ফাংশন, মনে রাখবো হচ্ছে নিচের মেইন ফাংশন বসাইতে হবে, প্লাস সি। তাহলে হাফ লন এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে সি। কিন্তু কথা হচ্ছে তারা আমাকে আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দিয়েছে। তো তুমি এখানে কী করো ভাইয়া, তুমি কষ্ট করে এক্সের জায়গায় একবার কী করবা, আপার লিমিট বসাবা 3 বসাবা, দেন আমরা ফর্মুলা মাইনাস দিয়ে আমরা একবার কী বলতো লোয়ার লিমিট বসাবো। সো দুটাকে তুমি নিজেতে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর তোমার যা আসবে সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। সো আমি আবারও বলতেছি যে তোমরা এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে এক্সের জায়গায় একবার আপার লিমিট বসাবা 3, হ্যাঁ, দেন একটা মাইনাস চিহ্ন দিবা, দেন এক্সের জায়গায় কী করবা, লোয়ার লিমিট বসাবা, বসানোর পর দেবে ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটাই চলে আসবে। সো আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, কারণ ক্যালকুলেশনে গেলে জিনিসটা একটু বড় হয়ে যাবে। সো এটা তোমরা নিজেরা করতে পারবে। তো আমি দেখি যে আমি অ্যান্সার বলার আগে অনেকে সঠিক অ্যান্সার বি 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 দিয়ে দিচ্ছে। একজন লিখছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আরে ভাই তুমি কি হকারি করতে আসছো? হ্যাঁ, একটা অনলাইন প্ল্যাটফর্মে তুমি আসছো হকারি করতে? হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা হকারিগুলা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে করো, এখানে করো না, কারণ আমরা খুবই স্ট্রিক্ট, বুঝতে পারছো? পড়াশোনা যাকে পড়াশোনা না করে যে অন্য কিছু করে না, সরাসরি ব্লগ। কারণ আমার এই লাইভ ক্লাসের মধ্যে আমাদের 3-4 জন মেম্বার আছে যারা কিনা কমেন্ট চেক করে সবসময়ের জন্য, যে উল্টাপাল্টা কোনো কমেন্ট করলে সাথে সাথে ব্লক করে দেওয়া হয়। কারণ আমরা সবসময় স্টুডেন্টের ভালোটাই চাই। একজন স্টুডেন্টের জন্য যদি 100 জন স্টুডেন্টের যদি সমস্যা হয় তাহলে সে একজন স্টুডেন্টকে ছাড়াই করতে আমার কোনো গায়ে বাঁধবে না, বুঝতে পেরেছ? এবং এই জিনিসটা অনেকে বুঝতে পেরে তারা কিন্তু সাবধান হয়ে গেছে। এবং তোমরা হয়তো বা জানো না যে বন্ধুদের সাথে এরকম হয়েছে যে তোমার মনে করো যে সে কারো দ্বারা প্রভাবিত হয়ে উল্টাপাল্টা একটা কমেন্ট করে দিচ্ছে, বন্ধুদের সাথে তাকে ব্লক করে দিচ্ছে। বাট সে সবসময় বন্ধুদের সাথে লাইভ ক্লাস করতো, তো তার ব্লক করা মানে তাকে তো আমরা কোনো আর খুলে দিব না। সো তখন সে নিজ দায়িত্বে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে এবং খোলার পরে সে রেগুলার ক্লাসগুলো এখন পর্যন্ত সে ওই অ্যাকাউন্টে করে যাচ্ছে। এবং সে আমাদেরকে অলরেডি ফোন করে বলেছে যে ভাই আমি আপনাদের একটা কারো একজন প্রভাবিত হয়ে আমি একটা বাজে কমেন্ট করেছিলাম, যেটার ফল আমি বুঝতে পেরেছি, বাট যেহেতু আপনারা আমার আইডিটা ব্লক করে দিয়েছেন, সো আমি নতুন একটা আইডি খুলে আমি সেই আইডির মাধ্যমে ক্লাস করতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে সে হচ্ছে আমাদের টার্গেট A+ একজন স্টুডেন্ট। কারণ বুঝতেই পারতো যে সে হয়তো বা ক্ষণিকের জন্য প্রভাবিত হয়েছিল, বাট সে কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে যখন বন্দি ভাষার কার্যক্রমগুলো দেখতে থাকলো তখন কিন্তু সে বলছে না সে আসলে ভুল করেছে। সো ব্যাপারটা ঠিক এরকমই যে তুমি কোনো একটা প্ল্যাটফর্মে হঠাৎ করে এসে তুমি যে কোনো কথা বলতে পারো না, তোমাকে একদম শুরু থেকে শেষ এখন পর্যন্ত দেখতে হবে যে সেই প্ল্যাটফর্ম তোমাদের জন্য কি কি করে গেছে আর সামনে তারা আরও কী কী করতেছে। হ্যাঁ, সিকিউ লাগবে, এটা অবশ্যই তোমাদের ম্যাথ এক্সামের আগেই করানো হবে। এবং ভাবিও না যে ভাই ম্যাথ এক্সামের আগে করলে বেশ টাইম নষ্ট হবে, 1 সেকেন্ডও সময় নষ্ট হবে না, ঠিক আছে? এখানে ক্লাস করলে 1 সেকেন্ড সময় নষ্ট হবে না। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো আশা করি এই ম্যাথটা তোমরা প্রত্যেকে করতে পারবে, এমন না যে তোমরা করতে পারবে না। 2x ডিভাইড বাই হচ্ছে 1 + x স্কোয়ার। তো আমি তোমাদের বলেছিলাম যে ভাই তোমরা প্রথমে লিমিটটা দিও না, কারণ লিমিট দেখলে অনেকের ভয় লাগে। সো হরে যে আছে তাকে তোমরা ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 2x উপরে 2x আছে, তো ডিরেক্ট অ্যান্সার হচ্ছে লন 1 + x স্কোয়ার প্লাস হচ্ছে c। এখন কী করবে, এখন হচ্ছে তুমি একবার x এর জায়গায় 1 বসাবা, ফর্মুলার মাইনাস x এর জায়গায় 0 বসাবা, বসানোর পর তুমি দেখো যে আসলে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা কী আসতেছে। তো যদি আমরা এটা করি
তাহলে আমি প্রথমে এখানে কত বসাবো 1 বসাবো, ঠিক আছে, এক্স স্কোয়ার এখানে 1, তাহলে হচ্ছে আমার 1 + 1 মানে হচ্ছে 2 ln 2 ফর্মুলার মাইনাস ln এখানে 0 বসাবো, তাহলে ln 1 এর মান হচ্ছে 0, তার মানে ln 2 হবে, ঠিক আছে। আমরা ln 0 মান 1 ধরবো, ln এখানে তুমি যদি 0 বসাও, সরি ln 1 এর মান কিন্তু 0, হ্যাঁ ln 1 এখানে তুমি 0 বসালে ln 1 পাবা, আর এটার মান কত 0, সো ln 2 হবে অ্যান্সার। এই যে ln 2 হচ্ছে অ্যান্সার। তো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম কিন্তু যে আমি যে সূত্রটা তোমাকে স্টার চিহ্ন দিয়েছি সেটা খুবই 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 ইম্পর্টেন্ট, আসলে খুবই ইম্পর্টেন্ট, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি। এবার একটা মজার ম্যাথে চলে আসলাম, খুব মজার ম্যাথ। দেখি মজার ম্যাথে কী বলেছে। মজার ম্যাথে দুটো ফাংশন থেকে f of x একটা g of x বলেছে, x এর সাপেক্ষে f of x বাই g of x এর অনির্দিষ্ট যোগজ নির্ণয় করো। ভাই অনির্দিষ্ট যোগজ মানে কি? অনির্দিষ্ট মানে হচ্ছে তোমাকে লিমিট দেওয়া নাই, সহজ কথা, আর নির্দিষ্ট মানে হচ্ছে তোমাকে লিমিট দেওয়া আছে। ওকে, সো আমাকে তারা বলেছে f of x হচ্ছে উপরে, তার মানে কি sin 2x, তাহলে sin 2x লিখলাম, ডিভাইড বাই g of x হচ্ছে নিচে, তার মানে হচ্ছে কি sin স্কোয়ার x। ওকে, তো এটা আমরা যেভাবে করব সেটা আমি তোমাকে একটু বলে দিই, যে এখানে আমরা কী করতে পারি। 2 sin x into cos x, 2 sin স্কোয়ার x, 2 2। আচ্ছা, এটা আমাকে দেওয়া আছে, তো আমি প্রথমে যে কাজটা করবো সেটা আমি এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে আমাদের 2 sin স্কোয়ার x মানে আমরা লিখতে পারি 1 মাইনাস হচ্ছে cos 2x, আর উপর হচ্ছে 2 sin 2x। আচ্ছা, আমি একটু বলে দিই তোমাকে আমি কাজটা কী করলাম। নর্মালি একটু চিন্তা করো যে নিচে তোমার sin স্কোয়ার x আছে আর উপরে কী বলতো sin 2x আছে। সো আমরা নিজেরা বুঝতেছি না আসলে কী করবো, মানে এটা কোনো ম্যাথ যেটা দিচ্ছে এটা কোনো ম্যাথের মধ্যেই পড়ে না। তো যেহেতু এটা ম্যাথের মধ্যেই পড়ে না, তো এই জন্য আমরা এখানে উপরে উভয়পক্ষে 2 2 দিলাম। আপনি কোথা থেকে 2 পাইলেন? কারণটা হচ্ছে দেখো যে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কোয়ার x। তো এই যে সাইন স্কোয়ার এক্স তারা দিছে, তারা কিন্তু 2 দেয় নাই, তো এই জন্য আমি এখানে একটা 2 দিলে কি আমাকে উপরে একটা 2 দেওয়া লাগবে না? লাগবে তো। তো নিচে 2 দিলাম, উপরে 2 দিলাম, এই যে কাটাকাটি হলে আবার আগেরটাই পাচ্ছি। তাহলে 2 sin স্কোয়ার এক্স মানে আমি কি লিখতে পারি 1 মাইনাস cos 2x। তা দেখো আমি লবে একটা ফাংশন পেলাম, হরে একটা ফাংশন পেলাম। এখন এই যে হরে যে ফাংশনটা আছে এটাকে তুমি এখন একটু ডিফারেন্সিয়েশন করো। তাহলে দেখো তো cos 2x কে তুমি ডিফারেন্সিয়েশন কী পাবা? ভাইয়া মাইনাসে থাকবে, মাইনাস ডিফারেন্সিয়েশন 2 sin 2x, কারণ আমরা কিন্তু জানি cos ax মানে হচ্ছে মাইনাস a sin ax, হ্যাঁ, তার মানে cos 2x মানে হচ্ছে 2 sin 2x, আর এই মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাই 2 sin 2x কি উপরে আসছে না? আসছে তো ভাইয়া। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের ln 1 মাইনাস cos 2x প্লাস হচ্ছে c। এখন দেখো এটা কোন জায়গায় আছে? ডি। চরিত্রহীন কবি লিখেছে ডি, তুমি একদম সঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু আমি জানি না যে তুমি তোমার নাম কেন চরিত্রহীন কবি দিয়েছ। তো আমার মনে হচ্ছে যে আজকের ক্লাসটা বুঝি তোমাদের রিভিশনের মতো যাচ্ছে, কারণ দেখি তোমরা অনেকেই সঠিক সঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছ, সব খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তুমি এখানে sin 2x এর ফর্মুলা ইউজ করো, 2 sin x into cos x, তারপর দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, কোনো সমস্যা নাই, তুমি ইউজ করতে পারো। ওকে, এটা আসলে কি? এটা আসলে আগের মতোই, যে তোমার যেটা দেওয়া আছে, আমি যদি এমসিকিউটা নিয়ে আসি, ই টু দি পাওয়ার থেটা 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা, আর এখানে গিয়ে ডি থেটা, একদম নর্মাল। নিচের ফাংশনটাকে, মানে এই টাইপটা এখনও চলতেছে, যে নিচের ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার থেটাই পাবা, সেটা আমার উপরে আছে। তার আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে ln 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা প্লাস হচ্ছে সি। একদম নর্মাল একটা ম্যাথ, একদম নর্মাল ম্যাথ। সি না ভাইয়া, 1 হচ্ছে অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার এটার। একজন বলছে লাস্ট লাইনটা বুঝিনি, কোনটা লাস্ট লাইন বুঝো নাই? ভাই এটা তো সূত্র ছিল, এটা অঙ্কই তো শেষ, তোমরা এরপর আবার দেখে নিও নিজের থেকে, লাইফটা আবার প্রথম থেকে দেখে নিও এই জায়গাটা। ওকে, ln 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা,
ওকে, তো এরপর আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসব। তো পরবর্তী ম্যাথটা আসলে এটার মতোই, তো দেখে একটু কঠিন মনে হচ্ছে। দেখো যে প্রথমে আমি দেখে বলছিলাম আরে এত কঠিন ম্যাথ পরীক্ষাটা দেয় কেমনি, হ্যাঁ সারা সারা একটা এত দুষ্ট কেন, এত বড় বড় ম্যাথ দেয়। তো পরে দেখলাম আরে না, এটা তো এই টাইপের মধ্যে পড়ছে, তোমাকে যেটা দেওয়া আছে তুমি লিমিটটাকে চিন্তা করিও না। তো আমি বললাম যে এটা হলো 1 প্লাস লন এক্স, আর 1/x আমি উপরে উঠাই, এক্সটাকে এভাবে লিখলাম 1/x, অর্থাৎ এখানে যে এক্স ছিল তাকে আমি এভাবে লিখতেই পারি, কারণ এটা এক্স এখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে তার একটু কঠিনভাবে দিচ্ছে, আমি জিনিসটাকে ঠিক এভাবে লিখলাম, কারণ এক্স এখানে গুণ অবস্থা থাকে যা কথা, উপরে আমি 1/x আগে লেখা একই কথা। তো এখন তোমরা আমাকে বলো যে 1 প্লাস যে লন এক্স আছে, 1কে করলে 0 হবে, আর লন এক্স করলে কী হবে 1/x হবে। তার মানে আমার নিচেরটা ডিফারেন্সিয়েশন কি আমার উপরে আছে, তাহলে আমি কী লিখতে পারি বলতো, লন 1 প্লাস লন এক্স প্লাস কি সি। এখন তোমরা কী করবা, এখন তোমরা যে লিমিটটা আছে 1 থেকে তোমরা এটা জাস্ট লিমিটটা বসিয়ে দাও। তো প্রথমে তুমি এখানে বসাবা, ঠিক আছে, তুমি যেখানে প্রথমে বসাও, লন 1 প্লাস বসালে লন আর কাটাকাটি করলে 1 হবে, ফর্মুলা মাইনাস লন 1 প্লাস লন 1। সো আমার এখান থেকে এটা 1 আসবে, লন 2 মাইনাস লন 1 এমন 0 লন 1। তাহলে অ্যান্সার ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখো তো, লন 2। আচ্ছা, এখানে লন 1 এবার 0 হয়ে যাবে, ঠিক আছে, তার মানে জাস্ট লন 2 থাকবে। গুড। আমাদের এই কয়েক কাজ একটু মাথায় রাখতে হবে যে লন আর যদি গুণ অবস্থা থাকে, এটা ক্যালকুলেশন করলে 1 আসবে, লন 2 আসছে, আর এখানে লন 1 এর আমরা 0 ধরলাম, আর দেন আমাদের লন 1 আসলো, আবার এটার মান কত 0, তার মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে বলতো, লন 2 দাঁড়াচ্ছে আমাদের এখান থেকে। ওকে, তা আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখন ক্লাসে করাতাম সবসময় এই টাইপটা আমি খুবই গুরুত্ব দিতাম। তো সেখানে আমি দুটো একসাথে করাবো, যে 1 প্লাস মাইনাস কজ এক্স, হ্যাঁ ডিএক্স। তো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে 1 মাইনাস কজ এক্স 1 প্লাস দিয়ে করাই, 1 প্লাস কজ 2x ইকুয়াল হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স। এটা আমরা প্রত্যেকে জানি, তাই না, যে 1 প্লাস কজ 2x মানে হচ্ছে তোমার 2 কজ স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কজ 2x মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। এটা আমরা প্রত্যেকে জানি। তবে এখানে ছোট্ট একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে আমাদের এখানে যে কোণটা আছে ডানে গেলে সেই কোণটা কী হয়ে যাবে, অত অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখানে যে কোণ থাকবে ডানে গেলে সেই কোণটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে যা আছে ডানে গিয়ে কী হচ্ছে, অর্ধেক হয়ে গেছে। তো যদি আমার কখনো 1 প্লাস কজ এক্স হয়ে যায়, তাহলে ডানে গেলে সেটা কী হয়ে যাবে বলতো, 2 কজ স্কোয়ার x/2, মানে আমার এখানে যে কোণ থাকবে ডানে গেলে সেটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি জানি যে এই সূত্র থেকে সবসময় পরীক্ষাতে আসে। সো এই সূত্র থেকে তারা কিন্তু দিয়ে দিয়েছে। সো যদিও তোমার ত্রিকোণমিতি নাই, কিন্তু তোমার দেখো ত্রিকোণমিতির সূত্র কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিকই। ওকে, সো আমরা প্লাস দিয়ে করতেছি, প্লাস দিয়ে যদি আমরা করি তাহলে আমরা ডিরেক্ট এখন এখান থেকে যেটা লিখতে পারি যে 1/1 প্লাস কজ এক্স মানে হচ্ছে তোমার 2 কজ স্কোয়ার x/2 dx। হ্যাঁ, তাহলে হাফ বাইরে চলে আসবে, 1/কজ স্কোয়ার মানে কি লেখা যাবে, হ্যাঁ সেক স্কোয়ার x/2 dx। এখন তোমরা আমাকে বলো যে জিনিসটা বুঝতে হবে যে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যায়, 10x পাওয়া যায়। হ্যাঁ, তাহলে তোমরা লিখবা কি 10x, এক্স তো না x/2 ডিভাইড বাই হচ্ছে হাফ। আমরা ভাই হাফ কোথায় পাইলেন, কারণ দেখো আমরা প্রত্যেকে জানি যে, এটা মুছে দিই, আমরা প্রত্যেকে জানি হচ্ছে যে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় 10x প্লাস সি। তো এই এক্সের জায়গায় যদি কোনো সহগ থাকে তাহলে কি সেই সহগটা দিয়ে ভাগ হবে না, এটাই হয়েছে এখানে, যে এখানে সহগ হচ্ছে হাফ, তাহলে হাফ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কাটা, শেষ পর্যন্ত তাহলে কত 10x/2। এখন দেখো যে 10x/2 কোথায় আছে, সিতে আছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে 10x/2, এটা সি নাম্বার। সবাই প্রশ্ন দেখার আগে উত্তর কীভাবে দিচ্ছে, কারণ তুমি নেটে অনেক স্লোতে পড়ে আছো। হ্যাঁ, তুমি লাইনে থাকো। এই অঙ্কটা তোমরা নিজেরা করবা এই অঙ্কটা, কারণ মনে রাখবা যে এই দুটা ম্যাথ বাংলাদেশে তুমি যদি 2-3 কয়েকটা ইউনিভার্সিটি পরীক্ষা দাও, কোনো না কোনো ইউনিভার্সিটি পাবা এই দুটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ। বোর্ড পরীক্ষাতে যেরকম ইম্পর্টেন্ট, দেখো সকল বোর্ড 2018 সালে সকল বোর্ডে এই ম্যাথটা কিন্তু দিয়েছিল। তো বুঝতেই পারতেছো যে ম্যাথটা আসলে মূল্য অনেক বেশি।
হ্যাঁ, এখানে প্লাস দিয়েও দিতে পারে, আবার কি বলতো মাইনাস দিয়েও দিতে পারে। দেখো মাইনাস দিয়েও আসছে কোন বোর্ডে, রাজশাহী বোর্ড 2019-এ আসছে। তার মানে দেখো যে সকল বোর্ড যেখানে তোমার 2018-তে দিছে, সেখানে রাজশাহী বোর্ড কিন্তু সেম টাইপেরই ম্যাথ প্লাস থেকে মাইনাস দিয়ে কিন্তু পরের বছর দিয়ে দিছে। সো মনে রাখতে হবে যে এই টাইপের ম্যাথগুলোর মধ্যে কিন্তু রিপিট হতে পারে। তো এটা কিন্তু -cot(x/2). ওকে, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসব। তো পরবর্তী ম্যাথটা দেখতে একটু কঠিন, কিন্তু আমরা এটাকে কঠিন মনে করব না। কজ ইনভার্স, এখানে একটা এক্স হবে, হ্যাঁ যে টাইপ করেছে হয়তো ভুল মিস্টেক করছে। কজ ইনভার্স এক্স √(1 - x² dx). অর্থাৎ তারা আমাকে যেভাবে ম্যাথটা দিয়েছিল আমি ঠিক সেভাবেই ম্যাথটাকে লিখছি। হ্যাঁ, জাস্ট খালি কি চেঞ্জ করছি, চেঞ্জটা করছি হচ্ছে যে তোমার এখানে তারা উপর নিচে দিয়েছে, আমি একটু পাশাপাশি গুণাকারে লিখছি। তো আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে x⁴n এর ফর্মুলা দিয়ে, হ্যাঁ x⁴n এর ফর্মুলা দিয়ে, x⁴n এর ফর্মুলা দিয়ে। সো এখানে আমরা একটা 1 গুণাকারে দিতে পারি। তো নর্মালি একটু চিন্তা করো যে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, x⁴n + 1 n + 1 প্লাস কি বলতো c। একটু ওকে বুঝে নাও যে আমরা x⁴n এর ইন্টিগ্রেশনের ফর্মুলা প্রত্যেকে জানি যে x⁴n + 1 / n + 1 + c হবে। সো আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে একটা 1কে গুণাকারে দিতেই পারি, দিতে পারি না, অবশ্যই পারি। তো আমার দেখো এখানে আছে x আর এখানে আছে 1। তো আমি এই এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়, 1 পাওয়া যায়। আবার বলতেছি এখানে এক্স একটা 1 আমি ইচ্ছা মতন দিলাম, তাহলে আমি এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, 1 পাবো। সো আমার অ্যান্সারটা কী আছে দেখো, মেইন ফাংশনটা n এর সাথে 1 যোগ হয়ে গেছে, এটাই ডিভাইড বাই হচ্ছে n + 1। তার মানে আমার দুটা ফাংশন পাশাপাশি গুণ অবস্থা থাকবে, একটা মেইন ফাংশন তার ডিফারেন্সিয়েশন ফাংশনটা কি গুণ অবস্থা থাকবে। তো একটু দেখি তো আছে কিনা, এখানে পাওয়ার কোনো কিছু না থাকা মানে অ্যাকচুয়ালি একটা কী থাকা বলতো 1 থাকা। দেখো তো কজ ইনভার্স এক্স আর এখানে একটা ফাংশন আছে, তাহলে কজ ইনভার্স এক্স এর পাশে যে ফাংশনটা আছে সেটা তার ডিফারেন্সিয়েশনের ফাংশন কিনা। হ্যাঁ, আমরা জানি যে কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় -1/√(1 - x²). সো যেহেতু আমার এখানে একটা মাইনাস শর্ট আছে, আমি একটা মাইনাস দিয়ে সামনে একটা মাইনাস নিয়ে নিলাম। আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না, কারণ আমার যদি কখনো কোনো সহগ শর্ট পড়ে, কখনো কোনো চিহ্ন শর্ট পড়ে, আমি ইচ্ছা করলে কিন্তু নিয়ে নিতে পারি। ওকে, তাহলে কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, আমরা এখান থেকে দেখলাম যে আমাদের অ্যান্সারটা হচ্ছে মেইন ফাংশনে বসে যাবে। তো আমার মেইন ফাংশন হচ্ছে কি বলতো, কজ ইনভার্স এক্স, হ্যাঁ তারপর হচ্ছে কি n + 1, n এর মান কত 1, n + 1 মানে হচ্ছে 2, ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস কত c। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বাট আমরা একটু পর লিমিটটা বসাবো। আবার বলতেছি এখানে একটা ফাংশন, এখানে তার ডিফারেন্সিয়েশনের ফাংশনটা। তো যদি কখন এরকম থাকে যে মেইন ফাংশন এবং তাকে ডিফারেন্সিয়েশনের ফাংশন, এটা সবসময় আমরা চেষ্টা করবো x⁴n এর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তবে মনে রাখবা খালি এখানে তোমার -1 হবে না, পাওয়ারটা যদি -1 হয় তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ তখন ব্যাপারটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম যে 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, এই যে 2 ডিভাইড বাই হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে এসেছে। এখন তোমরা সুন্দর করে এক্সের জায়গায় লিমিটটা বসাবা, একবার বসাবা 1, একবার বসাবা কি বলতো 0। তো যদি তুমি 1 বসো তাহলে দেখবে কত আসতেছে, আর 0 বসালে কত আসে সেটা তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে তুমি দেখবা যে π²/8 আসবে। তো ক্যালকুলেশন আমি তোমাকে দেখাচ্ছি না, বাট এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, সেটা হচ্ছে যে তোমার এই ম্যাথটা π²/8। তো তুমি দেখবা যে এইবার তোমার এখানে কজ ইনভার্স দিছে, মানে গত বছর বা কত 1900 দিছে চট্টগ্রাম বোর্ডে, এবার তোমাকে এখানে তারা সাইন ইনভার্স এক্স দিয়ে দিচ্ছে, বাট অ্যান্সার কিন্তু π²/8 আসবে। সো ব্যাপারটা এরকমই ঘটে যে পুরোটাই তারা সেম রাখে, কোনো একটা এমন কিছু একটা চেঞ্জ করবে যেন তোমার তারা বলতে পারে না এইরকম টাইপের ম্যাথ আমরা এর আগেও দিয়েছিলাম, তোমরা এটা ভুল করেছো, তোমরা হয়তো বা আগের বোর্ডগুলো করে আসো নাই। সো এই ম্যাথটাই এখানে একটা এক্স হবে, এই ম্যাথটাই পরীক্ষাতে হয়তো তোমার এখানে সাইন ইনভার্স এক্স দিতে পারে, বাট ক্যালকুলেশন করলে রেজাল্টটা π²/8 আসবে। আর লিমিটে তারা হয়তো বা চেঞ্জ করবে না, কারণ এটা ডিরেক্ট বইয়ের একটা ম্যাথ। π/8 না, π²/8 হবে। তুমি একটু জাস্ট ক্যালকুলেশন করিও। অর্থাৎ দুইটা ফাংশন পাশাপাশি থাকবে, একটা হচ্ছে আরেকটা ডিফারেন্সিয়েশন। যদি এরকম থাকে তাহলে আমরা x⁴n এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তোমরা নর্মালি জিনিসটা একটু দেখো যে আমার এখানে একটা ফাংশন আছে,
এফ অফ এক্স, এখানে হচ্ছে তার ডিফারেন্সিয়েশনের ফাংশনটা আছে। হ্যাঁ, যদি কখনো এরকম থাকে যে একটা মেইন ফাংশন তার ডিফারেন্সিয়েশনের ফাংশনে গুণ অবস্থায় আছে, যদি থাকে তাহলে এইসব অঙ্কের অ্যান্সার হবে এফ অফ এক্স n+1 ডিভাইড বাই হচ্ছে n+1 প্লাস হচ্ছে সি। এরকম থাকলে তার রেজাল্ট আজীবন এটাই হবে। হ্যাঁ, শুধুমাত্র মনে রাখবা, সরি এখানে একটা n থাকবে। হ্যাঁ, শুধুমাত্র মনে রাখবা যে n এর মানটা -1 হওয়া যাবে না। তো দেখো এই জিনিসটার সাথে এই জিনিসটা পুরোপুরি মিলে গেছে। আমি যেটা বলি তোমাকে যে cos ইনভার্স এক্স তার উপর হচ্ছে a1, আর এখানে আসছে হচ্ছে আমার 1 ডিভাইড বাই √1 - x² dx। হ্যাঁ, এটা তোমাকে দেওয়া আছে। তো তুমি দেখো যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা পাশে গুণ অবস্থায় আছে, তাহলে cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কী হয় ভাইয়া, -1/√1 - x²। সো একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম। সো আমার অ্যান্সার কী হবে দেখো, যে মেইন ফাংশনটা নিচে নামে গেছে, তার মানে cos ইনভার্স এক্সটা নিচে নামে দাও। হ্যাঁ, আর n এর মান কত দেখো, n+1, n এর মান কত 1, 1+1 ডিভাইড বাই হচ্ছে কত 1+1 প্লাস হচ্ছে 2। তার মানে দেখো যে cos ইনভার্স এক্স উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত বলো তো 2। তো এখন তুমি কি করবে, এখন তোমার কাজটা বাকি নিজের কাজটা, যে একবার তুমি এখানে 1 বসাবা, তারপর ফর্মুলা একটা মাইনাস দিবা, তারপর তুমি একবার এখানে কি বসাবা, 0 বসাবা। দুই একটা বড় নৈমিত্তিক থাকবে, ইচ্ছা করলে আমি এগুলো অ্যাভয়েড করে চলে যেতে পারতাম, কিন্তু তাও তোমাদের জন্যই আমি করাচ্ছি এই ম্যাথগুলো। তো আশা করি তোমরা জিনিসটা এখন বুঝতে পেরেছো যে আমাদের এই লাইনটা কীভাবে এসেছে। হ্যাঁ, তো এই কোনটা ম্যাথ খুব একটা বেশি না, তবে এই সূত্রটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যে নর্মাল ফাংশন তারপরে n, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফাংশনের গুণ অবস্থা থাকলে তার অ্যান্সার হচ্ছে সবসময়ের জন্য এইটা ফিক্সড। ওকে, এরপর আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। তো পরবর্তী ম্যাথটা একদম পুরোপুরি এই সূত্রের সাথে, যারা বুঝে নয় তারা এই ম্যাথটা বুঝে নাও একটু ভালো মতো দেখো। আমাকে যেটা দেওয়া আছে আমাকে সেটা একটু লিখি, ln x ডিভাইড বাই হচ্ছে x dx। হ্যাঁ, তা আমি এটাকে এভাবে লিখবো, ln x × 1/x dx। ঠিক আছে, একটু বুঝে নাও। যা ছিল আমি এটাকে সেপারেট করে লিখছি গুণ আকারে। খালি বলো না ভাই নিচের একটা ফাংশন উপরে একটা ফাংশন, নিচেটার ডিফারেন্সিয়েট কি উপরে হয়, দেখো তো এক্স এর ডিফারেন্সিয়েট তো 1 হয়, উপরে আছে ln x, তার মানে আমাদের ওইটা হবে না যে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন উপরে ফাংশনটা, এরকম কিন্তু হচ্ছে না। ওকে, পাশাপাশি লিখলাম, যেহেতু পাওয়ার নাই পাওয়ার 1 ধরবা আজীবন, পাওয়ার না থাকলে 1 ধরে নিচ্ছ। এখন দেখো তো ln x আর এখানে 1/x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কী হয় ভাই, 1/x হয়। সো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে মেইন ফাংশনটা বসায় দাও, ln x পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 + 1 2 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে c। ওকে, অনেকে সঠিক অ্যান্সার বলে দিতে পারছো যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, অনেকে সঠিক অ্যান্সার বলে দিয়েছো। এটা একদমই সহজ, যে তোমাকে দুইটা ফাংশন দিচ্ছে, বলতে g of x = 2x হলে, তার মানে তুমি 2x এ বসাও, 2x কে ইন্টিগ্রেশন করবা, অ্যান্সার পাই যাবা। তো এটা আমি করাচ্ছি না, এটা একদমই সহজ একটা অঙ্ক। তো যেহেতু আমি তোমাকে সবগুলো দিয়ে দিব পিডিএফ আকারে, সো তুমি এটা নিজে থেকে করতে পারবা। সেটা আমি করাচ্ছি না। যে 2x কে ইন্টিগ্রেশন করলে আসলে কী হয়, x কে ইন্টিগ্রেশন করলে x² 2, 2 কাটাকাটি, জাস্ট x² থাকতেছে, আর প্লাস সি তো আজীবন থাকবে। সো একদম নর্মাল একটা ম্যাথ, নিজেরা বুঝতে পারবা। একজন হচ্ছে ভাইয়া ডিআরএমসিতে কি হাউজে ছিলেন? হাউজেই ছিলাম। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, এবং পরবর্তী ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। এরকম টাইপ দিয়ে আমাদের 2-3টা ম্যাথ হয়তো বা এখানে আছে, তো আমরা জিনিসটাকে বুঝে নিই। হ্যাঁ, যদি কখনো এরকম থাকে যে e⁻x একদম ফিক্স থাকবে এবং সিঙ্গেল অবস্থা থাকবে, দুইটা ফাংশন থাকবে f of x প্লাস f'(x) dx, অর্থাৎ এটা আমাদের একটা ফরম্যাট বা তুমি একটা সূত্র আকারে মনে রাখতে পারো যে e⁻x, তুমি যখন অঙ্কটা করবা তখন অবশ্যই e⁻x কে সিঙ্গেলে রাখবা, তার সাথে কোনো মাইনাস বলো, তার সাথে কোনো সহগ বলো, কোনো ফাংশন গুণ আকারে কোনো কিছু রাখবা না, e⁻x এ জাস্ট সিঙ্গেলে রাখবা, আর বাকিটা তুমি ব্র্যাকেটে রাখবা। দেখো এখানে আমার একটা ফাংশন আছে f of x, এখানে আরেকটা ফাংশন আছে, তবে এই ফাংশনের ডিফারেন্সিয়েটটা এখানে আছে, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যদি কখনো এরকম হয়
তাহলে এইসব অঙ্কের অ্যান্সারটা হচ্ছে আমাদের e⁻x ডিরেক্ট বসে যাবে। আর এই দুটো ফাংশনের মধ্যে মেইন ফাংশনটা কোনটা? মেইন ফাংশন হচ্ছে f(x) প্লাস হচ্ছে c। তো যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমরা এই ম্যাথটা দিয়ে বুঝবো। ম্যাথের দিকে তাকাও, লিমিট আছে কি এটা দেখার দরকার নেই। e⁻x f(x) প্লাস g(x), f(x) মানে কি x², দেখো x² প্লাস g(x) মানে কি 2x লিখো dx। হ্যাঁ, এখন তুমি একটু লক্ষ্য করো যে এইটা দেখতে কিন্তু পুরোপুরি এই ফর্ম্যাটের মতোই, যে e⁻x সিঙ্গেলে আছে, একটা ফাংশন আরেকটা ফাংশন এভাবে আছে। এখন আমরা দেখবো যে দুটার মধ্যে কে কার ডিফারেন্সিয়েশনের ফাংশন বা কে মেইন ফাংশন। তো লক্ষ্য করা যাচ্ছে x² একটা ফাংশন, 2x হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে x² এর ডিফারেন্সিয়েশনের ফাংশনটা হচ্ছে কি বলতো 2x ডিফারেন্সিয়েট করলে, তার মানে দেখো f(x) মেইন ফাংশন, f'(x) হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন ফাংশন। সো এটার অ্যান্সার কী হবে? e⁻x ডিরেক্ট বসে যাবে, দুটার মধ্যে মেইন ফাংশন কে ভাই x² প্লাস হচ্ছে c। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখো এরপর তুমি কী করবে এখানে ভাই, এরপর হচ্ছে আমি এখানে লিমিটটা বসিয়ে দেবো। আসলে লিমিটটা বসাই 0 থেকে 1। তো প্রথমে তুমি এখানে 0 বসালে তো 0 হয়ে যাবে, 0 নিয়ে কোনো কথা নাই। 1 বসাও, e⁻1 তার মানে হচ্ছে ই, কারণ 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে। সে অ্যান্সার হচ্ছে ই। সো আশা করি তোমরা এই ফর্মেটটা প্রত্যেকে খাতায় একটু লিখে রাখবা, যে আমাদের e⁻x দিয়ে এই ফাংশনগুলো যে এইভাবে থাকে, তাহলে তার অ্যান্সারটাকে আমরা কীভাবে সহজে চিন্তা করতে পারি সেটাই তোমাকে এখানে শেখানো হয়েছে। এরপর আমরা এখানে সময় নষ্ট করবো না, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। এই ম্যাথটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে অ্যান্সারটা। খুব দ্রুত বলো তোমরা যারা শিখেছো এখানে, এটা আমি আর তোমাদের শিখাবো না। যারা এই ফর্মেটটা বুঝেছো তারা এই ম্যাথটা 100% পারবা। বলো অ্যান্সার কী হবে? পিডিএফে অ্যান্সার আছে, পিডিএফ মানে অ্যান্সারগুলো নাই, এগুলো আসলে ইয়াতে করা তো পাওয়ার পয়েন্টে, এই জন্য তোমার আসলে ওভাবে অ্যান্সারগুলো দেওয়ার নাই। এটার অ্যান্সার বলো খুব দ্রুত। অনেকে অ্যান্সার বি বলতেছে, যে বি 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 দেখি অনেকেই অ্যান্সার বি বলতেছো, একজন আবার এ লিখছো। একজন আবার সি বলেছে, একজন আবার ডি বলেছে। আরে ভাই দেখি সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে বি। ভাইয়া cos x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তো -sin x পাবা, তাই না? cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, তাহলে e⁻x ডিরেক্ট বসে যাবে। দুইটার মধ্যে মেইন ফাংশন কে ভাইয়া? cos x, এই যে cos x। তো যেহেতু তোমরা মাইনাস বলেছো সে ভুল করেছো। হ্যাঁ, সো মনে রাখবে, দেখো সব অপশন কাছাকাছি, মানে কোনটা ছাড়ি কোনটা অ্যান্সার দেবো। মানে তোমরা অনেক সময় বলো না, আরে ভাই মানে দেখে বলে যাবো যে অ্যান্সারটা কী হবে, আর যদি মনে হয় একটু কনফিউশন থাকে হুজুকে একা দাগাই দেবো। তোমাদের এখানে সবগুলোই তোমার কাছে অ্যান্সার মনে হবে, তুমি হুজুকে দাগাবা কোনটা, তাই না? তো মনে রাখবা যে আমাদের অ্যান্সারগুলো বা অপশনগুলো খুবই কাছাকাছি দেওয়া থাকবে বোর্ড পরীক্ষাতে, কারণ আমরা যেন ভুল করি এটাই সবাই চায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু দেখবা, যে কষ্ট করে দেখবা যে আসলে কোন জায়গাতে তোমার অ্যান্সারটা আছে। কারণ দেখো সবগুলোতে একই রকম, ভুল করে যদি বি না দাগায় যদি সি দাগায় দাও বা বৃত্ত ভরাট করে ফেলো, তাহলে কিন্তু তুমি 0 পেয়ে গেলা। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা আমাদের পরবর্তী একটা টাইপে চলে আসবো। তো এখানে আমি তোমাকে ব্যাপারটা ফরম্যাট আকারে বুঝাবো। হ্যাঁ, ফরম্যাট দিয়ে বুঝাবো। দেখি কীরকম ফরম্যাট এটা। যদি কখনো এরকম হয়, আচ্ছা এটা তো ওই ফর্মেট তোমাকে শেখানো হয়েছে, তো এটা ওই যে x⁻n এর ফর্মুলা f(x), তার পাশে যদি কখনো ডিফারেন্সিয়েশন ফাংশন থাকে তাহলে কি হবে? f(x), এটাই ওটা। কীভাবে ভাই? এটা একটু আগে এটা শেখানো হয়েছে যে sin x তারপর পাওয়ার 4 আছে cos x dx। হ্যাঁ, তো তুমি লক্ষ্য করো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x হয়। সো আমি কী লিখবো? sin x লিখবো, পাওয়ার কত হবে? 4, তার মানে পাওয়ারটা এক যোগ হয়ে যাবে 5, এবং ওই 5-এ কী হবে? ভাগ হবে, প্লাস c। ওইটা অ্যান্সার। দেখছো? তার মানে এটা কিনা আমাদের ওই যে ওইটাই ভাইয়া, যে x⁻n এ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা লাগতেছে। যারা এ বলছো ওরা ভুল বলছে। হ্যাঁ, এখানে আমার মেইন ফাংশন হচ্ছে সাইন, তার মানে আমার মেইনটাই বসে যাবে। দেখো
যে এটার মধ্যে কি ছিল, মেইন কে এফ অফ এক্স তো মেইন ফাংশন, তার মানে মেইন ফাংশনে বসে যাবে, পাওয়ারটা এক যোগ হবে, এটা দিয়ে ভাগ হবে। তো ব্যাপারটা ঠিক এরকম এখানে। এত ভালো ক্লাস হিস্ট্রি এত কম থাকে কেন? কারণ হায়ার ম্যাথ ব্যাপারটা হয়ে গেছে এখন অপশনাল, বুঝতে পেরেছো? যখন 21 ব্যাচ যখন বিদায় নেবে, যখন শুধুমাত্র 22 ব্যাচ চলে আসবে, তখন দেখবে যে সব প্রায় ইকুয়াল হয়ে গেছে। হ্যাঁ, কারণ 22 ব্যাচ জানে যে তাদের সবগুলো এক্সাম দিতে হবে, বাট 21 ব্যাচ জানে যে তাদের ম্যাথ বা জীববিজ্ঞানের মধ্যে একটা এক্সাম দিলে হয়ে যাবে। সো এটা নিয়ে তোমরা কেউ প্যারা নিও না। তবে অ্যাডমিশনে আসলে দেখবা যে ম্যাথে সব চলে আসছে। কেন? কারণ ম্যাথে সবারই প্রবলেম থাকে। ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী ফরম্যাটে। তো পরবর্তী ম্যাথটা করানোর আগে তোমাকে আমি অবশ্যই একটা ফরম্যাট শেখাবো, যে ফরম্যাটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। চলো সেই ফরম্যাটটা একটু দেখে নিই কীরকম ফরম্যাটটা। এটা হচ্ছে আমাদের এর উপর একটা ফাংশন থাকবে আর একটা ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশনে যদি থাকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ফিক্সড ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাতে বেশি ম্যাথ না, 1-2টা ম্যাথ থাকে। তার মধ্যে এই ম্যাথটা বোর্ড পরীক্ষা আসছে কি চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। এমন আবার এগুলোর মধ্যে বোর্ড পরীক্ষাতে ঘুরে ফিরে আসবে, এবং বোর্ড পরীক্ষা এক্সাম শেষে আমি একদম গোল্লা করে দেখাবো যে আসলে এই টাইপগুলো থেকে তোমাদের পরীক্ষাতে এসেছিল। ওকে, তো আমরা দেখি যে আমাদের এটা কি করা যায়। ব্যাপারটা ঠিক এরকম, যেখানে ই থাকবে, এর উপর একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফাংশনে কী থাকবে, গুণ অবস্থা থাকবে। অর্থাৎ এর উপর একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফাংশন কি, গুণ অবস্থা থাকবে। যদি থাকে তাহলে আমাদের এইটাই হচ্ছে আমাদের মেইন ফাংশন, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, ওকে, তো আমরা দেখি যে আমাদের যে ম্যাথটা দিয়েছে সেটা কী করা যায়। এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এখন তোমরা আমাকে বলো তো যে এর উপর যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার, তাকে ডিফারেন্সিয়েট করলে কী হয়? তাকে ডিফারেন্সিয়েট করলে 2x। তাহলে সেই 2x সামনে বা পিছনে যে কোনো জায়গায় থাকে, আমার তো দরকার নাই, গুণ অবস্থায় সামনে বা পিছনে যে কোনো অবস্থায় থাকলেই চলবে। সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, আমার আছে 2, তাহলে আমি একটা 2 নিয়ে একটা হাফ নিব। আশা করি সবাই বুঝতে পারছো যে আমার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তো আমার এখানে 2 থাকা উচিত ছিল, তারা দুষ্টমি করে 2 দেয় নাই, তো আমি 2 দিয়ে একটা হাফ দিয়ে দিলাম। কারাকারিগুলো আগেরটা। সো অঙ্কের অ্যান্সার হচ্ছে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। কীভাবে পেলেন ভাইয়া? কারণটা হচ্ছে দেখো যে ই টু দি পাওয়ার এফ অফ এক্স এটাই আমার অঙ্কের অ্যান্সার ছিল, কিন্তু ডিফারেন্সিয়েটটা কিন্তু আমার অঙ্কের অ্যান্সারে আসে নাই। সো এইটা হচ্ছে আমার মেইন ফাংশন, তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সারে যাবে। আর হাফ তো আগে থেকে পড়ে আছে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, চলে আসেন ক্লাসে চলে আসেন। তো হ্যাঁ, এই টাইপটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যে টাইপগুলো করা আছে এগুলো থেকে আসবে, এবং মনে রাখবো যে এক্সাম শেষে তো আমি তোমাদের এগুলো তো সলভ ক্লাসে নিব এবং গোল্লা করে দেখাবো যে এগুলো থেকে পরীক্ষাতে আসছে এমসিকিউ। ওকে, কই যাচ্ছেন? না না, কাজ আছে তো, এই যে শেষ হয়ে যাচ্ছে ক্লাস, আসবেন না? কাজ আছে তো, ফাইনাল। ওকে ওকে, তো অ্যান্সার হচ্ছে ডি। তোমরা সঠিক অ্যান্সার বলেছো যে অ্যান্সার হবে কি, ডি হবে। ওকে, তো এখন তোমাদের যেটা আছে একদম সহজ একটা লাইন, যে ln x বা ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয়। তোমরা হয়তো বিশ্বাস করবা না যে আমি যখন যেই ক্লাসে যাই আমি এটাকে বলি যে ভাই তোর আগে এটাকে মুখস্থ কর, ঠিক আছে? এখানে প্লাস সি দিতে সে হয়তো মিস্টেক করছে, যে আমি বলি যে ভাই তোর আগে এটাকে মুখস্থ কর, এটাকে সূত্র ধর, ঠিক আছে? এটা ইউভি এর ফর্মুলা পড়ে, বা আমি বলি ভাই ইউভি টিউভি বাদ দাও, আগে তোরা এটাকে মুখস্থ কর, এটা একটা ফর্মুলা। তাহলে ln x বা ln x যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটার রেজাল্ট অ্যান্সার হচ্ছে বি, এক্স ln x মাইনাস এক্স প্লাস সি। কারণ আমি দেখছি যে এইটা দিয়ে এমসিকিউ আসেই, সেটা বোর্ড পরীক্ষা হোক বা সেটা বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে হোক বা সেটা কলেজের টেস্ট পরীক্ষা হোক বা যেখানে হোক না কেন, এটা স্যাররা দিতে খুবই পছন্দ করে। সো আমি বলবো তোমাদেরকে এখন থেকে যে তোমরা অবশ্যই এটাকে একটা ফর্মুলা চিন্তা করে, যেমন ইন্টিগ্রেশন সাইন এক্সের ইন্টিগ্রেশন যেমন আমরা বলি মাইনাস কজ এক্স, একই রকমভাবে ln x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা এটাকে চিন্তা করে একদম ঝালাপাড়া করে মুখস্থ করে ফেলো। সেটা খুব কাজে দেবে, খুব কাজে দেবে, এটা মনে রাখিও যে কতটা কাজে দেবে ধীরে ধীরে বুঝতে পারবা। ওকে, তো এটা আসলে তোমার যে কোনটা সঠিক ব্যাপারটা ঠিক এরকম যে এখানটার মধ্যে কোনটা সঠিক না। তো দেখি তোমাদের কাছে যে আসলে তোমরা কোনটাকে সঠিক বলো, কারণ এই বহু নির্বাচনীগুলো আমরা অনেক সময় বাদ দিয়ে দিই, বাট বাদ দিলেও যে আমাদের এগুলো আসেই পরীক্ষাতে, তো সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অনেকে মনে করে ভাই এটা অনেক কঠিন লাগে, ভাই কঠিন না ভাই, সহজ আছে, কারণ একটু বুঝছো তাহলে সহজ লাগবে।
একজন বলছে 1 আর 3 হচ্ছে সঠিক অ্যান্সার, একজন বলছে এ, একজন বলছে বি, অনেকে বলছে অ্যান্সার হচ্ছে বি সঠিক। অনেকে আবার বলে ভাই বি কেমনে সঠিক হয়, দেখি কেমনে বি সঠিক হয়। তো সবাই বলছে যে 1 আর 3 অ্যান্সার, মানে 1 আর 3 হবে সঠিক, বি হচ্ছে ভুল। আচ্ছা দেখি তো এখানে কি হয়, 2 নাম্বারটা কেন ভুল বলতেছে সবাই একটু দেখি তো। sec স্কোয়ার x/2 dx। আচ্ছা আমরা তো এর আগে এটা ইন্টিগ্রেশন শিখেছিলাম যে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় কি 10x, তার মানে 10x। তো এক্সের সহগ কত, হাফ দিয়ে ভাগ করতে হবে। তাহলে হাফ দিয়ে ভাগ করলে কি হাফ কি উপরে ওটা আসলে কি হাফ হবে নাকি 2 হবে? 2 হবে। তাহলে 2 10x/2। সো বাট আমাদের এখানে তারা দিয়েছে হাফ 10x/2। কত দুষ্ট সারা দেখছো, একদম মনে করো যে এমন চালাক যে নিচে আর উপরে করে দিছে। সো মনে রাখবা যে আমাদের ভুল হচ্ছিল 2 নাম্বারটা, 1 আর 2 হচ্ছে সঠিক। আর সঠিক কেন এটা বাকিটা তোমরা জানো। বাট মজার ব্যাপার দেখো যে ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্সিয়েশন ঢুকিয়ে দিচ্ছে। গতকাল আমি কিন্তু বলছিলাম যে ডিফারেন্সিয়েশনের মধ্যে কিন্তু ইন্টিগ্রেশন দিবে, আবার ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্সিয়েশন দিবে, ব্যাপারটা কিন্তু এরকমই ঘটতেছে। যাই হোক অ্যান্সার হচ্ছে বি। আর 2 নাম্বার কেন সঠিক আমি দেখাই দিলাম, আর 1 আর 3 কেন সঠিক এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে যে কেন সঠিক 1 আর 3। এবার আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এই টাইপ থেকেও অনেক সময় কমন আসে পরীক্ষাতে, কমন যে আসে না তা না। তো ব্যাপারটা ঠিক এরকম, এটা একটা ফর্মেট আকারে আমরা বুঝবো। আমাদের এই ফর্মেটে একটা রুট ওভার থাকবে, নিচে একটা ফাংশন থাকবে, উপরে থাকবে তার ডিফারেন্সিয়েশনের ফাংশনটা। এইটা থাকলে আমাদের অঙ্কের অ্যান্সার আজীবন এটাই হবে, ফর্মেট, এবং এটা তার অঙ্কের অ্যান্সার। জিনিসটা আমরা একটু বুঝে নিই। নিচে একটা ফাংশন, উপরে একটা ফাংশনে তার ডিফারেন্সিয়েশন থাকবে, তবে এখানে একটা এক্সট্রা রুট থাকবে। বাট এর আগে কিন্তু আমাদের এই রুট ওভার জিনিসটা ছিল না, তখন আমরা অ্যান্সার বলছিলাম যে ln f(x + c)। বাট এখন তারা আমাকে একটা রুট ওভার দিবে। তাই মনে রাখবা যে আমার রুটটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না, আমাকে রুটের ভেতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে রুটের ভেতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কি a'(x)। তাহলে আমার এটা থেকে অ্যান্সার আসবে 2√f(x) প্লাস হচ্ছে কি c। ওকে, তো এটা হচ্ছে আমার ফর্মেট। এই ফর্মেট দিয়ে এখন আমরা এই ম্যাথটা করে ফেলবো। তো প্রথম ম্যাথটা একদম পানির মতো সহজ, এটা তোমার জীবন ইয়াতে আসবে না, তোমার কি বলবো যে বিভিন্ন ভার্সিটিতে জীবন আসবে না পরীক্ষাতে, এতটাই সহজ দিচ্ছে তারা আমাকে। দেখি কীরকম সহজ দিচ্ছে, যে রুটের ভেতরে যে ফাংশন আছে sin x, তাকে ডিফারেন্সিয়েট কী হয়, cos x হয়। সো অঙ্কের অ্যান্সার হচ্ছে 2√sin x + c। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো যাই ওই অনেকে ডি কইতাছে, যারা ডি কইতে পিটামু ধরে একদম, হ্যাঁ ডি কেমন হয় এখানে, হ্যাঁ sin x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে কেন, sin x এর ডিফারেন্সিয়েট করলে কী হয়, cos x হয়। সো অ্যান্সার তো 2√f(x + c) বলছি আমি তোমাকে। এটা আসলে আমাদের ডিরেক্ট একটা ফর্মুলা, যে ফর্মুলাটা তোমাদের অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, যে sin ইনভার্স x/a এটা তার ফর্মুলা। তো এটা আমাদের একটা ফর্মুলার মতো মুখস্থ রাখতে হবে এই ব্যাপারটাকে, যে ইন্টিগ্রেশন dx √a² - x²। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট লাগে আমার কাছে, এটা এই ফর্মুলাটা, কারণ এটা যে কোনো সময় পরীক্ষায় চলে আসবে। sin ইনভার্স x/a প্লাস হচ্ছে c। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, একটা ফর্মুলা জাস্ট। এই ফর্মুলাগুলো থেকে অনেক অঙ্ক আসে পরীক্ষাতে। সো এখানে তোমাকে বলছে 36। তো আমি যদি এটাকে চিন্তা করি এভাবে, তাহলে a² জায়গায় আমি 6² লিখবো, তাহলে 6²। তাহলে আমার অ্যান্সার হবে sin ইনভার্স x/6 প্লাস হচ্ছে c। তো এই অঙ্কটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। সো এটা অ্যান্সার হচ্ছে এটাই। আর ভাইয়া এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ ছিল, যেটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল, এবং ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় এই ম্যাথটা মেবি 2018 সালে আসছিল।
সো বুঝতে পারতেছো যে এই ম্যাথটা ভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা ভার্সিটি আসে, এটা যশোর বোর্ডও আসছে। হ্যাঁ ভাই, ব্যাপারটা এরকমই যে ভার্সিটিতে যে ম্যাথগুলো আসে সেগুলো আমাদের বোর্ড পরীক্ষা এমসিকিউতে চলে আসে, আর বোর্ডে এমসিকিউতে যেগুলো আসে সেগুলো আমাদের ভার্সিটিতে চলে আসে কিন্তু। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেক ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা, অর্থাৎ তোমার এটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে কি আমাদের সেক ইনভার্স এক্স। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর মেবি প্লাস সিটা বাদ যাচ্ছে এখানে, তো প্লাস সি নিয়ে কেউ চিন্তা করো না, পরীক্ষাতে প্লাস সি থাকবে। হ্যাঁ, তো এটা একটা ফর্মুলা, মানে আমাদের এখন বেশ কিছু ফর্মুলা আসতেছে, তো এটা একটা ফর্মুলা, তো ফর্মুলা আকারে এটাকে আমরা মনে রাখবো। আবার বলছে খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, যে ফর্মুলাগুলো তোমাকে ডিরেক্ট দিয়ে দিয়েছে, আর এটা আর কিছুই না, এটা একটা ফর্মুলা, তোমরা এটা নিজেরা একটু খুঁজে দেখিও, আমি এটা লিখতেছি না সূত্রটা। যে এটা ফর্মুলা হচ্ছে √a² - x², √a² - x² যে ফর্মুলাটা আসছে সেটা মুখস্থ করবা, ঝাড়াপাড়া করে মুখস্থ করার পর যা আসবে ক্যালকুলেশন করবা, এটা অ্যান্সার পেয়ে যাবা। সেটা আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা, √a² - x² ফর্মুলা। তবে এটার থেকে আগের যে তোমার ফর্মুলাটা ছিল যে sin ইনভার্স x/a + c, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন বোর্ডে কিন্তু ম্যাথ চলে আসে। সেটা তোমার একটু নিজ দায়িত্ব একটু দেখে নিও বড় সূত্রটা। এটা আবার কী শেখাবো? এটা তো সূত্র, দেখছো যে সূত্রগুলো সিলেট বোর্ডে চলে আসছে। তারপরে মনে রাখবা যে তোমাদের ইন্টিগ্রেশনের যতগুলো সূত্র আছে না, তুমি সবগুলো যদি মুখস্থ রাখতে পারো না, অন্ততপক্ষে একটা এমসিকিউ কমন পাবা। বুঝতে পারছো? লাইনটা আরেকবার বলি, যে ইন্টিগ্রেশনে আমার যতগুলো ফর্মুলা আছে না, সবগুলো ফর্মুলা যদি আমি মুখস্থ রাখতে পারি, আমি একটা না একটা এমসিকিউ কমন পাবোই ফর্মুলা থেকে। কারণ এটা শুধু তোমার বোর্ড পরীক্ষা না, এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এরকম করে যে ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা তারা ডিরেক্ট তুলে দেয়, কারণ ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো অনেকে ভুলে যায়। বাট অত বড় বড় কঠিন এমসিকিউ তোমাকে মুখস্থ করার দরকার নাই। নর্মালি এমসিকিউ যেমন কোসেক এক্সের যে এমসিকিউটা আছে, তাও তোমার সেক এক্সের এমসিকিউ, 10x এর এমসিকিউ, তুমি সেগুলো একটু মুখস্থ রাখো। এটা এমসিকিউ একটা সূত্রটাকে এমসিকিউ বানিয়ে দিচ্ছে। ওকে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ শেষ করে ফেলছি, বোর্ডে আসা যত ম্যাথ ছিল সব করে ফেলছি। এবং এটা কিন্তু আমাদের লাস্ট টাইপের ম্যাথ করতেছে, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত। এবং ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু আমাদের খুবই ইজি, যে ম্যাথগুলো আসে সেগুলো খুবই ইজি ম্যাথ দেয়। তো ছায়াকৃত অংশের ক্ষেত্রফলটা কত? ছায়াকৃত অংশ বলতে এখানে কোনো ছায়া না, এই যে ডোরা কাটার দাগ যেগুলো দেওয়া আছে সেগুলোকে বোঝাচ্ছে। সো মনে রাখবা যে তোমার এই জায়গাটা একটা আবদ্ধ ক্ষেত্র। মনে রাখবা যে যেমন একটা বৃত্তের এটা আবদ্ধ ক্ষেত্র, তোমাকে বলতে হবে বৃত্তে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি πr²। একটা উপবৃত্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? πab। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো একটু পরে আসবে। সো এখানে কোনো বৃত্ত নাই, কোনো উপবৃত্ত নাই, এখানে একটা তোমার রেখা এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া গেছে, তোমাকে বলছে এটা ক্ষেত্রফলটা কত হবে। সো এত সহজ অঙ্ক তুমি চিন্তা করতে পারবে না। তোমার এই ক্ষেত্রফলটা শুরু হচ্ছে কোথা থেকে? যে এই লাইন থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে এই লাইনে। এই লাইনটা কত? x = 2, তার মানে লোয়ার লিমিট হচ্ছে 2। শেষ হচ্ছে কোথায়? এই যে এই লাইনে। আপার লিমিট কত? 5, তার মানে আমার লোয়ার লিমিট এবং আপার লিমিট তারা আমাকে দিয়েই দিচ্ছে এখানে। x = 2 মানে হচ্ছে লোয়ার লিমিট, x = 5 মানে হচ্ছে আপার লিমিট, ঠিক আছে? আর তারা একটা বক্ররেখা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি y = x²। ওকে, তাহলে আমি এখানে বলছি x² dx, অর্থাৎ আমার ফাংশনটা হচ্ছে x²। হ্যাঁ, এটা হলো x²। ওকে, তো এখন কী করবেন ভাই? জাস্ট আমি এখানে ইন্টিগ্রেশন করব x³ x2/n এর ফর্মুলা 5 আর 2। তো আমি একবার 5 বসাবো, আমি একবার 2 বসাবো, করার পর আমি ক্যালকুলেশন যাবো, সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। সো এরকম টাইপের অঙ্ক তোমাকে মাঝে মধ্যে দিতে পারে, চিত্র দেখে জীবনও ভয় পাবা না। তুমি দেখবা তাদের কারণে এক্সের লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট তারা এখানে দিয়ে দিবে। ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখাগুলো, এটা তোমার এক্সের লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট, আর একটা বক্র রেখা দেবে, সেটা তোমার কী বলতো? ফাংশনটা। সো তুমি জাস্ট নর্মালি ইন্টিগ্রেশন করে অ্যান্সার পেয়ে যাবা। জাস্ট খালি তোমাকে ওই চিত্রটাকে ইন্টিগ্রেশন এখানে বসাইতে হবে, ফর্মেটে বসাইতে হবে, তাহলে যা পাবো সেটা তোমার অঙ্কের অ্যান্সার। তো অনেকে আছে এই অঙ্কগুলো দেখে ভুল করে, তো ক্যালকুলেশন করবে, অ্যান্সার পেয়ে যাবা। বি হচ্ছে অঙ্কের অ্যান্সার। কী ভাই, সবই কি বি নাকি? এটা একদম সবচেয়ে সহজ অঙ্ক। একটু আগে আমি বলেছিলাম যে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো এটা কিন্তু একটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা আমরা কোনিক্সে দেখে আসছি। সো x²/4² প্লাস y²/3² ইকুয়াল টু কত? 1। তো আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πab, এটা একদম মুখস্থ রাখবা, মুখস্থ। উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πab, ঠিক আছে? এখন এর মান আর বি এর মধ্যে এই যে এ, এই যে বি, তুমি ধরো না ভাই এটা এটা বি, ধরো ভাই কোনো সমস্যা নেই, অ্যাজ আমার সঠিক আসলে চলবে। π × 4 × 3 অর্থাৎ 12π।
এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। 12 পাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। সো উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, এই ব্যাপারটা আমাদের মনে রাখলে চলবে। এমন তোমরা হয়তো বিশ্বাস করবা না যে এই জিনিসটাই বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউতে আসে, এই জিনিসটাই নর্মাল জিনিসটাই। সো আমরা এই জন্য বলি যে তোমার বোর্ডের বেসিক বা বোর্ড এক্সামের সময় তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, তুমি যখন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো বা বিভিন্ন ভার্সিটি বলো, বিভিন্ন জায়গায় তুমি যখন পরীক্ষা দিয়ে যাবা, কেউ তোমাকে আটকাতে পারবে না। কারণ ভাইয়া তোমার ইন্টারের বেসিক থেকে তোমাকে কী বলতো বিভিন্ন জায়গাতে এক্সাম দিতে হবে। এটা অ্যান্সার বলো তোমরাই, এটা আমি বলবো না। এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 2017-তে দেখি। আর আগেরটা কোথায় আসছিল? সিলেট বোর্ড 2017। তাহলে বোর্ডগুলোকে সমন্বয় করার জন্য তারা কিন্তু প্রায় একই রকম টাইপের ম্যাথ দেয়। বল এর অ্যান্সার কত? অনেকে অ্যান্সার সি দাগাচ্ছে। ওকে, তো অনেকে অ্যান্সার সি দেখাচ্ছ, অ্যান্সার হচ্ছে আমাদের আসলে সি। সো এখানে তোমরা যে কাজটা করবে দেখো ভাই, যারা করতে পারো নাই, এই 100-এ প্রত্যেকে ভাগ করে দিবা। কারণ মনে রাখবা যে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 থাকা লাগবে। অর্থাৎ আমাদের রাইট সাইডে সবসময় 1 থাকতে হবে, এখানে 100 রাখা যাবে না, 1 রাখতে হবে। তার মানে 100 দিন প্রত্যেককে ভাগ করে দেবা, তারপর তুমি এখানে দেখবা যে আসলে পাই এ বি মানটা কত আসতেছে। যারা ডি বলেছো তারা টোটালি ভুল বলেছো, এটা 10 হবে। হ্যাঁ, ওকে। তো আমাদের কিন্তু এই ছিল হচ্ছে আমাদের ওয়েলকাম ফর দ্য নেক্সট ক্লাস। কারণ নেক্সট ক্লাস তো আর নাই, নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের কী বলো তো, নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ফিজিক্স। সো আমি আশা রাখতে পারি যে এই 2 দিনে আমি তোমাদের চেষ্টা করেছি যে ডিফারেন্সিয়েশন এবং যোগজীকরণ এই দুটা চ্যাপ্টারে আসা যাবতীয় যে এমসিকিউগুলো বোর্ডে ছিল সেগুলো একটু সলভ করে দেওয়া এবং তোমাদেরকে শর্টকাট কিছু শিখিয়ে দেওয়া, যেন তোমাদের বোর্ড পরীক্ষাতে যেন তোমরা অবশ্যই একটু হলেও তোমার জন্য অ্যান্সারগুলো খুব দ্রুত করতে পারো। কারণ তোমার মূল্যবান সময় থেকে আমি যদি তোমাকে 5 মিনিট সময় বাঁচিয়ে দিই পরীক্ষার হলে, তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য একটা পজিটিভ দিক। কারণ তুমি যদি ক্যালকুলাসে তুমি 4-5 মিনিট সময় বাঁচাতে পারো এমসিকিউতে, তাহলে বাকি অন্যান্য এমসিকিউতে সলভ করতে তুমি আরেকটু বেশি সময় দিতে পারবা। সো তুমি যদি বন্দি পাশার সাথে রেগুলার এভাবে থাকো, তো আমি আশা রাখতে পারি যে সবসময়ের জন্য তোমার পরীক্ষার হলের সময়টাকে তুমি একটু হলেও বাঁচাতে পারবে। এবং আমি চেষ্টা করবো যে তোমাদের যখন 15 তারিখ এবং 20 তারিখ এই 2 দিন মধ্যে তোমাদের এক্সাম আছে, তো মনে হয়, আমি শিওর না, তো এই 2 দিন যদি এক্সাম আছে, এর এক্সামের আগে আমি অবশ্যই তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে চলে আসবো। এবং এই লাইভ ক্লাসের মধ্যে সিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে। এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা যেহেতু এক্সাম দিতে যাবা বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন কেন্দ্রে তোমরা এক্সাম দিবে, তো অবশ্যই কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে বলবা যে বন্দি পাঠশালা এইচএসসি এক্সামে আগে আমাদেরকে আমার লাইভে এসে গাইড করবে, আমাদের লাইভে এসে সাজেশন দেবে, লাইভে এসে আমাদের প্রবলেম নিয়ে আলোচনা করবে। কারণ তুমি যেখানে বসবে তোমার আশেপাশে তারও ফ্রেন্ডরা বসবে, তো তাদেরকেও ব্যাপারটা জানাবা, এটা তোমাদের পুরোপুরি দায়িত্ব থাকবে। তো আমরা এই আশা রাখি যে তোমরা আমাদের কথা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা। এবং আমরা যে অফলাইনে যাত্রা শুরু করেছি এবং তোমরা 21 ব্যাচ হচ্ছে আমাদের প্রথম ব্যাচ হওয়া অফলাইনে, তো আমরা আশা রাখতে পারি যে তোমরা অবশ্যই আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে আসবা। আমাদের ফার্মগেট ব্রাঞ্চ বা আমাদের উত্তরা ব্রাঞ্চ, এই 2 ব্রাঞ্চে তোমরা অবশ্যই অ্যাডমিট হবা এবং আমরা তোমাদের বেস্ট একটা সার্ভিস দেবো। তোমরা যেভাবে অনলাইনে ক্লাস করতেছো এর থেকে বেস্ট ওয়েতে আমরা অফলাইনে ক্লাস নেব। কারণ যেহেতু আমরা অফলাইনে টিচার ছিলাম এক সময়, আমরা অনলাইনে ডে বাই ডে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করেছি, বাট অফলাইনে আমরা আগে থেকে কিন্তু ইমপ্রুভ হয়ে আছি। সো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে ফ্রেন্ডদেরকে জানাবা। আর আজকের ক্লাস এবং গতকালের ক্লাস, এই 2 দিনের ক্লাসের তোমরা রিভিউ অবশ্যই দিবা
কারণ আমরা চাই যে তোমাদের ভালো দিক বা আমাদের ক্লাসগুলোর ভালো দিক বা খারাপ দিক তোমরা দুটা নিয়ে আলোচনা করবা। কারণ আমরা চেষ্টা করি যে তোমাদের জন্য যেহেতু ক্লাসগুলো, তো তোমরা ভালোভাবে ক্লাসগুলো যেন করতে পারো সেটার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে থাকি। সো আজকের লাইভ ক্লাসটা আমাদের এখানে শেষ করব। তো প্রত্যেকে ভালো থাকো এবং আগামীকালের থেকে তোমাদের যে ফিজিক্স ক্লাস শুরু হবে সেই ফিজিক্স ক্লাসে প্রত্যেকে থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাবা। আর ভালো থাকো সবাই, এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবা। টাটা, বাই বাই।